আমি আবার একটু চেক দিচ্ছি, হ্যাঁ। ওকে ওকে, সব কিছু ঠিকঠাক আছে। ওকে, লাইভটাতে আমি শেয়ার করে দিচ্ছি সবাইকেই, যাতে সবাই লাইভে যুক্ত হতে পারে। লাইভে যুক্ত হলে আমরা হচ্ছে সব কথা শুরু করব, ক্লাস শুরু করব আমরা ইনশাল্লাহ। এবং আপনারা যে এত রাত ধরে জেগে আছেন আমার জন্য, তো আমি সত্যি আসলে কৃতজ্ঞতা জানাই আপনাদের কাছে। ওকে, সবাই ক্লাসে জয়েন করো এবং হচ্ছে লাইভটা শেয়ার করো। আমি একটু পরেই হচ্ছে সবার সাথে কথা বলতেছি। ওকে 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 ওকে, আচ্ছা শোনেন, এখন কথা হচ্ছে যে এত রাতে কেন, কারণ আমি এক্সপ্লেইন করব, সব এক্সপ্লেইন করব, নো প্রবলেম। আমি তো আসলে এমনি এমনি কোনো কিছু করি না, তাই না? অবশ্যই সব কিছুরই ব্যাখ্যা আছে, সব কিছুরই কারণ আছে, তাই না? তো যাই হোক, আমি সৌভাগ্যবান যে তোমরা আসলে এতজন স্টুডেন্ট আছো, এত রাত জেগে আমার জন্য অপেক্ষা করতেছো। অবশ্যই ভালো কিছু পাবা, ভালো কিছু মানে দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে। আচ্ছা আচ্ছা, শোনো, জীবনে কোনো কিছু যদি তুমি মানে ভালো করতে চাও, জীবনে কোনো কিছু যদি ভালো করতে চাও, তাহলে তোমাকে এমন কিছু করতে হবে যেটা সাধারণত খুব কম কেউ করে। ধরে নাও যে তুমি রাত জেগে পড়াশোনা করতে পারো না, মানে তোমার ঘুমানোর মানে মানে ঘুমাতে বেশি ভালো লাগে তোমার, ঠিক আছে? 3-4 ঘন্টা ধরে ক্লাস করতে ভালো লাগে না, পড়াশোনা করতে মন চায় না। তো এই বিষয়গুলো কি, এই বিষয়গুলো হচ্ছে মনের বিরুদ্ধে। তো মনের বিরুদ্ধে কাজ যদি করতে পারো, তখনই তুমি আসলে সেটাতে জয়লাভ করবা। যদি মনের মানে বিরুদ্ধে বাইরে তুমি কাজ করো, তোমার ধরো যে একটা কি বলে নফস, নফসের অনুযায়ী তুমি যদি চলো, তাহলে তো বিফলে যাবাই, তাই না? তোমাকে এমনভাবে কাজ করতে হবে যেটাতে আসলে তোমার জন্য উপকার এবং হচ্ছে তুমি সেটাতে সফলকাম হবা। এখন আজকের লাইভটা হচ্ছে একটা বিশেষ লাইভ। সেটা হলো যে আপনাদের কালকে তো ইংলিশ, আজকে তো ইংলিশ পরীক্ষা হলো, ইংলিশের লাইভও হয়েছে কালকে। এবং আপনার লাইভে অনেকেই বলছিলেন যে ভাইয়া বেসিক ইলেকট্রনিক্স ক্লাসটা দেওয়ার জন্য, এবং হচ্ছে ইউটিউবেও প্রচুর পরিমাণে কমেন্ট করা হয়েছিল যে ভাইয়া বেসিক ইলেকট্রনিক্স ক্লাসটা দেন। সো যার কারণে আজকের ক্লাসটা আমি নিচ্ছি। এবং এই ক্লাসটা আসলে এত, বইটা তো আসলে হিউজ পরিমাণে বড়, তাই না? বইটা কিন্তু যতটা আমরা সহজভাবে চিন্তা করব ততটা কিন্তু সহজ না। বেসিক ইলেকট্রনিক্স, ওকে, বইটাকে আমরা যতটা সহজ ভাববো ততটা কিন্তু সহজ না। এই বই আসলে অনেক পরিমাণের বিষয় বোঝার আছে, প্লাস হচ্ছে আমাকে যদি সেটা স্টুডেন্টকে আবার বোঝাই দিতে হয়, সেটার জন্য আমাকে প্রপারলি একটা প্রিপারেশন নিতে হবে। এখন আমি এক সময় ছিল কি, আমি বেসিক ইলেকট্রনিক্সের কিন্তু ক্লাস নিতাম আমি আর কি, পেইড গ্রুপে কিংবা কোর্সে। এখন কিন্তু আমি বেসিক ইলেকট্রনিক্স সাধারণত সচরাচর ক্লাস নিয়ে, তোমাদের সাব্বির ভাই ওই হচ্ছে ক্লাস নেই বেসিক ইলেকট্রনিক্সের, ঠিক আছে? তো অনেকদিন চর্চা না থাকার কারণে, প্লাস হচ্ছে আমার আগের ভালো ভালো, আমি যখন আগে নিজে পড়তাম আর কি বেসিক ইলেকট্রনিক্স, যখন নিজের সেমিস্টার সেকেন্ড সেমিস্টার ছিলাম, তখন কিন্তু এই বেসিক ইলেকট্রনিক্স সাবজেক্টটাতে প্রচুর পরিমাণে হচ্ছে হার্ডওয়ার্ক করছি, প্রচুর পরিমাণে। কারণ কি ভাইয়া? কারণ হচ্ছে যে আমার বেসিক ইলেকট্রনিক্সের যে স্যারটা ছিল, ওই স্যারটার সাথে আমার একটু তর্ক বিতর্ক হয়েছিল ওই সময়। সো আমি স্যারের সাথে তর্ক বিতর্ক করার ফলে আমি জানতাম যে স্যার আমাকে হাতের মার্ক কম দেবে। সো নাও আমি যেটা থিঙ্কিং করছি যে আমাকে বেসিক ইলেকট্রনিক্সে ওখানে 60-এর মধ্যে 60-এ পাইতে হবে। সো আমি এত ডিপলি ভাই পড়াশোনা করছিলাম যে যার কারণে দেখা যায় যে ওই বইয়ের যে টপিকগুলো লেখা আছে, যেগুলো আসলে হয়তো অনেকের কাছে অস্পষ্ট, ভাই ওগুলো কি লেখছে উল্টা পাল্টা, হ্যাঁ এইটা কি বায়াসিং, কি ফরওয়ার্ড বায়াস, কি এগুলো আবার কি রিভার্স বায়াস, কি এগুলো কোথা থেকে কই আসলো। কিন্তু তোমরা যদি আজকের ক্লাসটা করো, তাহলে মানে তোমরা নিজেরাই বই লিখতে পারবা, 1 থেকে 5ম অধ্যায় তোমরা নিজেরাই লিখতে পারবা যদি আজকের ক্লাসটা সম্পূর্ণ করো, যে বইয়ে কি কি লেখা আছে, কেন লেখা আছে। তো আজকের ক্লাসে কাউকে বই খুলতে হবে না আসলে, শুধু খাতা আর কলম বের করবা, আমি তোমাদেরকে বুঝাবো, তারপরে ক্লাস শেষে সুন্দর করে বইটা খুলবা। ভাই যা বলছে সব তো এখানে লেখা আছে, তাই না?
সো মেইন কথা হচ্ছে আজকের বৈশিষ্ট্য হবে ক্লাসের এরকমই যে আমরা আজকে টোটালি ক্লাসটা এমনভাবে ক্লাস করাবো যে বেসিক ইলেকট্রিসিটি তো ভাইয়া কঠিন সাবজেক্ট, তাই না? তো এই কঠিন সাবজেক্টটাকেও যে সুন্দর এবং সহজভাবে পড়ানো যায় সেটা আজকে আমি দেখাই দেবো। কারণ এই ইলেকট্রনিক্স, বেসিক ইলেকট্রনিক্স সাবজেক্টটা যে টিচারকে আমি পাইছি উনি অতটাও আমাকে ভালোভাবে পড়াতে পারেনি। প্লাস হচ্ছে আমি এরকম সাবজেক্টের ক্লাসও দেখছি ইউটিউবে, খুব একটা আমার কাছে পছন্দনীয় লাগেনি আর কি। সো এই সাবজেক্টটার মাঝেও সুন্দর মানে কতগুলো বোঝার বিষয় আছে যেগুলো তোমাদেরকে অবশ্যই বুঝতে হবে, বিশেষ করে যদি তোমরা ইলেকট্রিক্যাল কিংবা ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের স্টুডেন্ট হও তাহলে তো কোনো কথাই নেই। তো যাই হোক, আমি তোমাদের কাছে প্রথমত হচ্ছে এই বিষয়টা একটু শেয়ার করলাম, কারণ তোমরা বুঝতেইছো যে আমাদের ক্লাসটা কেন লেট হলো। আমার ক্লাসে সাজানোর টপিকের একটা বিষয় আছে, প্লাস হচ্ছে তোমাদের মাঝে উপস্থাপন করার একটা বিষয় আছে। আমি আন্দাজে আসলাম, আন্দাজে ক্লাস নিয়ে চলে গেলাম, এটা না। সো ঠিক আছে, তো যাই হোক, তো সবাই খাতা কলম বের করো, আমরা বেশি কথা না বলবো। সবাই আশা করি লাইভটা শেয়ার করে দিয়েছো। ওকে, তো সবাই রেডি আছো তো নাকি? খাওয়া দাওয়া করছো তো নাকি? এখন খাওয়া দাওয়া করলে যদি বলো যে ভাই আমাকে ঘুমাতে হবে, তাহলে ভাই তুমি ঘুমাই যাও। যারা আসলে এখানে ঘুমানোর জন্য আসছো ঘুমাই যেতে পারো ভাই। কারণ আমি আজকের ক্লাসটা এমন একটা পর্যায়ে নিচ্ছি যেখানে ভাই আমার প্রচুর পরিমাণে রিস্কের মানে কাজ এটা। কারণ আমার 3 তারিখে পরীক্ষা। তোমরা হয়তো ভাবতে পারো যে ভাই আপনি তো কালকে পড়ার সুযোগ পাচ্ছেন, 2 তারিখ তো পড়বেন, পড়ে তার 3 তারিখে পরীক্ষা দেবেন। কিন্তু আসলে তোমাদের ভাই আমি ওটা বোঝাতে পারবো না যে আসলে বিষয়টা কি। এখন যাই হোক, তাও আমি আজকে এতটা রিস্ক নিয়ে তোমাদের এই ক্লাসগুলো নিচ্ছি। তোমরা অবশ্যই যারা বুঝবা তারা অবশ্যই শেষ পর্যন্ত যেন আমি ক্লাসে তাদেরকে দেখি। আর যদি শেষ পর্যন্ত আমি ক্লাসে তোমাদেরকে না পাই, পরবর্তীতে খালি একবার ম্যাথ ক্লাস ফ্রি চাইয়া দেখো, তারপরে তোমাদেরকে ম্যাথ ক্লাস ফ্রি দেবো আমি, ঠিক আছে? আমার ক্লাস করতে গেলে এরকম রাত 1টা 2টা পর্যন্তই করতে হবে, কারণ এমনিতে আমি আমার নিজের পরীক্ষার পড়াশোনা আছে, ওটা পড়তে হচ্ছে। তারপরে হচ্ছে তোমাদেরকে এখন মানে ধরতে হবে বা তোমাদেরকে সামলাই দিতে হবে। তো সেই জন্য কথা হলো একটাই, তোমরা আমাকে কথা দিবা, আমি তোমাদেরকে কথা দেবো। ঝামেলা ক্লিয়ার? ক্লিয়ার, ওকে। তো যাই হোক, আমাদের আজকের ক্লাসটাতে আমরা প্রথমত যে অধ্যায়টা পড়বো সেটা হলো যে আমাদের প্রথমে যে অধ্যায় রয়েছে সেটা হলো যে সোল্ডারিং করার বিষয়টা। ওই অধ্যায়টাও মোটামুটি গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এবং ওখান থেকে ভালো একটা মার্কেট আসবে, ধরে নিচ্ছি মিনিমাম 5 মার্ক। মিনিমাম 5 মার্ক ওই প্রথম অধ্যায় থেকে থাকবে, ঠিক আছে? আচ্ছা, আমি লাইভটাতে একটু জাস্ট দেখে নিচ্ছি। লাইভে জয়েন করছো প্রায় 800 জনের মতো। লাইভে 800 জন জয়েন করছো, কিন্তু মনে হয় যে লাইভে আরও জয়েন করা উচিত ছিল স্টুডেন্ট আরও বেশি। আমি জানি না আপনারা ঘুমাই পড়ছেন কিনা অনেকেই। সো ঘুমাই পড়লে তো ভালো, সমস্যা নেই। তবে এখানে একটা দুঃখের বিষয় হলো একটাই, যে কি জানো, যে তোমাদেরকে আমি বারবার একটা কথা বলি যে ভাই এত কষ্ট করে ফ্রি যখন লাইভটা নেবো অন্ততপক্ষে শেয়ারটা করে দিও। কিন্তু ওই যেই ঘুড়ি উল্টি শেয়ারটা আমি যেখানে 15টা করছি, আপনারা ওই 15টা শেয়ারই করছেন, এর বেশি করেননি। শেয়ারটা যদি না করেন তাহলে আমি ক্লাসটা কিভাবে স্টার্ট করি? সো সবাই জলদি শেয়ার করবেন, মিনিমাম 100টা শেয়ার তো হবেই ভাই। কারণ আমি আমার জীবনের রিস্ক নিয়ে আপনাদেরকে বলাচ্ছি, এটা হ্যাঁ হেলা খেলা কথা না। আমাকে যদি কেউ এখন এই সময় এসে বলে যে ভাই আমি আপনাকে 1 লক্ষ টাকা দেবো, আপনি আমাকে প্রাইভেট পড়ান, পাশ করাই দেন, আমি জীবনও তাকে প্রাইভেট পড়াবো না। আমি শুধু তোমাদের জন্য পড়াচ্ছি আমি, কারণ তোমরা হচ্ছে আমার সব কিছু। কারণ তোমাদের জন্য আজকে ফেমাস, তোমাদের জন্য আজকে সব কিছু, তো তোমাদের জন্য জীবন বাজিয়ে রাখতে পারি। কিন্তু কথা হচ্ছে যে কথা একটাই, যে আমি যদি তোমাদেরকে কথা দিই তোমরা আমাকে কথা দিবা, ঠিক আছে? তো সবাই শেয়ারটা করে দাও। আমি কিন্তু শেয়ার এখনো দেখতেছি যে 15টা, ঠিক আছে? সো আই হোপ খাওয়া দাওয়া সবার সারা শেষ। সো আজকে যদি রাত 3টা পর্যন্ত ক্লাস যায়, সো 3টা পর্যন্ত যেন সবাইকে আমি দেখি ক্লাসে, ঠিক আছে? যদি না থাকো, ওই যে বললাম ম্যাথ ক্লাস খেলে একবার চায়া দেখিও। আচ্ছা, শেয়ার ডান অনেকেই করছো। আমি তোমাদের এখানে অনেকের নামগুলো পড়তে পারতেছি না, যার কারণ হচ্ছে প্রচুর স্টুডেন্ট প্রচুর মেসেজ করতেছো। সো এখানে তাও নাম কয়েকজনকে বলতেছি। এখানে হচ্ছে কে কে আসো দেখি দেখি দেখি, সবাই নতুন স্টুডেন্ট দেখতেছি। এখানে আসো নাজমুল হোসেন, তারপরে
মুনিয়া, তারপরে আসো হলো কাউসার, তারপরে আসো হলো মুয়েম্বিল্লা, তারপরে আসো হলো রোহিত, ওকে, তারপরে আসো হলো দুর্জয়, তারপরে আসো হলো মুরসালিন, শেখ রাকিব, অনেকেই যুক্ত হয়েছে। তো 1000 স্টুডেন্ট নাম পড়তে পড়তে তো আমার মনে হয় সারা রাত চলে যাবে, তাই না? তো সবাই কি শেয়ার করছো রে? থ্যাংক ইউ, অলরেডি 117টা শেয়ার করে ফেলছো। তো যাই হোক, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে তোমরা আমার কথাটা রাখছো। এবার তাহলে আমার কথা রাখার পালা, তাই তো? তো প্রথমত একটু নিজেকে ফ্রেশ করে নিচ্ছি, কারণ ক্লাসে আসলে আমি নিজেও এখন পর্যন্ত সত্যি কথা বলতে খাওয়া দাওয়া করিনি। তোমাদেরকে আমি নিজেই বললাম যে তোমরা খাওয়া দাওয়া করে আসো, কিন্তু সত্যি কথা বলতে তোমাদের ক্লাসের প্রিপারেশন নিতে নিতে আমি এখন নিজে খাওয়া দাওয়া করিনি, যার কারণে একটু আমাকে টায়ার্ড লাগতেছে, ঠিক আছে? সো আমি হয়তো বা ক্লাসের মাঝে হালকা পাতলা খেতেও পারি, সো ঠিক আছে। তো যাই হোক, একটু সময় দাও আমাকে, একটু সময় দাও, একটু একটু ঠিক হয়ে নেই, একটু গোছাইতে দাও, তারপরে স্টার্ট করতেছি, নয়তো ক্লাস করে মজা পাবা না। ওকে, 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 লাস্ট টাইম একটু দেখাই দিই আপনাদেরকে। শেয়ারে ক্লিক করবে, এই যে শেয়ার, এখানে ক্লিক করে বিভিন্ন গ্রুপ আছে, গ্রুপগুলোতে শেয়ার করে দিবা, ঠিক আছে? এই যে গ্রুপগুলোতে আমি শেয়ার করে দিলাম, দেখো বিভিন্ন গ্রুপ আছে, এই গ্রুপগুলোতে তোমরা হচ্ছে এইভাবে শেয়ার করে দিবা। আর শেয়ার করা শেষ হয়ে গেলে এবার দেখো রাইট পোস্টে গিয়ে একটা সুন্দর করে পোস্ট করে দিবা, ঠিক আছে? এতটুকু কাজ, শেয়ারে ক্লিক। এত স্টুডেন্ট কিন্তু শেয়ার করছে এত কম। যাই হোক, শোনো, এখন শুরু করি। তাহলে ভাইয়া, বেসিক ইলেকট্রনিক্স তো শুরু করবেন, কিন্তু কথা হচ্ছে বেসিক ইলেকট্রনিক্স সাবজেক্টটাতে আসছে এটা কি, আর এটার নাম কেন বেসিক ইলেকট্রনিক্স? ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট থেকে কে কে দেখতেছো ক্লাসটা? সরি, ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট এখানে কেউ নেই, কারণ ওদের প্রথম সেমিস্টারে ইলেকট্রনিক্স শেষ, তার মানে বলা যায় যে এখানে ইলেকট্রিক্যাল আছে। তো তো যাই হোক, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট থেকে কে কে দেখতেছো বলো। সো ইলেকট্রনিক্স বলতে আপনি কি বোঝেন? দৈনন্দিন জীবনে ইলেকট্রনিক্স বলতে কি বোঝেন বলেন, বলেন দেখি, একটা নাম বলেন, ইলেকট্রনিক্স ডিভাইসের একটা নাম বলেন, জাস্ট একটা নাম বলবেন, বলেন একটা নাম বলেন, ইলেকট্রনিক্স ডিভাইসের একটা নাম বলেন, ইলেকট্রনিক্স ডিভাইসের একটা নাম বলবেন, শুধু একটা নাম বলবেন, একটা শুধু নাম বললেন। আমরা আসলে আপনাদেরকে কোশ্চেন করার মধ্য দিয়ে ক্লাসটা স্টার্ট করতে যাচ্ছি, কারণ আপনারা কোশ্চেন যখন করবেন আমি আবার ওই কোশ্চেন, সরি, আপনারা যখন অ্যান্সারটা করবেন আমি ওই অ্যান্সারের সাপেক্ষে আবার আপনাদেরকে একটা কোশ্চেন করব, তাহলে বুঝবেন বিষয়টা কি। সো আপনারা এখানে, আচ্ছা, টেলিভিশন, ওকে, কম্পিউটার, সোল্ডারিং আয়রন, স্মার্টফোন, টেবিল ফ্যান, মোবাইল, ডায়োড, ওকে, ওকে, ওকে। আচ্ছা, এবার আপনাদের কাছে কোশ্চেনটা হলো যে এই যে আমার হাতের ফোনটা দেখতেছো, এই যে ফোনে দেখো সুন্দর করে আমি চার্জে লাগাই দিছি আবার, তো এই ফোনটা কোন কারেন্টে চলে, এসি নাকি ডিসি? শুধু এতটুকু বলবো, এসি নাকি ডিসি, এসি নাকি ডিসি? তো এটা কোন কিসে চলে একটু বলো, এসি নাকি ডিসি? আজকের ক্লাসে মানে তোমরা এমন এমন জায়গায় চলে যাবা যে ভাই আমরা কোন গ্রহে চলে গেলাম, মঙ্গল গ্রহ থেকে বুধ গ্রহে, বুধ গ্রহ থেকে বৃহস্পতি গ্রহে, ঠিক আছে? সো একটু পরে ওগুলো বুঝবা সবকিছু, আস্তে আস্তে কোশ্চেন করি। আচ্ছা, এখানে ডিসি, অন্তর ডিসি লেখছেন, তারপরে আফরিসা জান্নাত, তারপরে এখানে হৃদয় ইউসুফ ডিসি। আচ্ছা, ভেরি গুড, অনেকেই ডিসি বলছো, ডিসি অ্যান্সার, রাইট অ্যান্সার। এখন কথা হচ্ছে যে আমরা যে কারেন্ট, এই যে ভালো করে দেখো, কিন্তু আমি যে এই যে মোবাইলের চার্জে লাগাই দিছি, এই যে কারেন্টটা, আমাদের বাসাবাড়ির কারেন্ট, এটা এসি নাকি ডিসি? এটা এসি নাকি ডিসি বলেন? এবার শুধু বলবেন যে বাড়ির কারেন্টটা এসি নাকি ডিসি, বাড়ির কারেন্টটা এসি অর ডিসি?
বাড়ির কারেন্ট কি কারেন্ট? এসি কারেন্ট, রাইট, এসি কারেন্ট। বাড়ির কারেন্ট কি কারেন্ট? এসি কারেন্ট। কিন্তু আমাদের বাড়ির কারেন্ট এসি হলেও আমরা দৈনন্দিন জীবনে যত কিছু ব্যবহার করি, এই যে আমাদের টিভি দেখো না কেন, বা এই যে আমাদের কম্পিউটার কিংবা আমাদের হচ্ছে মোবাইল ফোন, এগুলো কিন্তু আমাদের সাধারণত চলে হলো মানে ডিসি সার্কিট বা ডিসি সাপ্লাইয়ে চলে। এখন এই যে এসি আমাদের কারেন্টটা আছে, সেই এসি কারেন্টটাকে কিন্তু ডিসিতে রূপান্তর করার জন্যই কিন্তু আজকের যে আমাদের লেকচারটা হতেছে সেটা। অর্থাৎ টোটালি আমরা এই যে এসি কারেন্টটা আছে, সেই এসি কারেন্টটাকে ডিসি করার জন্য কি কি দরকার বা কি কি প্রয়োজন হবে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব, এবং সেগুলোর যে টোটাল আলোচনাটাই কিন্তু আমাদের মূলত এই বেসিক ইলেকট্রনিক্স বই, এতটুকুই শেষ। মনে করো যে বইয়ের মেইন থিম হচ্ছে, সামারি হচ্ছে এতটুকুই, যে আমাদের এসি কারেন্টকে করতে হবে ডিসি কারেন্ট, এবং সেই ডিসি কারেন্টটাকে আমাদের সঠিকভাবে প্রয়োগ বা ব্যবহার করতে হবে। তো আমাদের যেহেতু এখানে প্রথম থেকে শুরু করে একদম 10টা অধ্যায় আছে আর কি, বা 9টা অধ্যায় আছে, তো প্রথম যে অধ্যায়টা আছে আর কি, সেই অধ্যায়টার সাথে অবশ্য এগুলোর কোনো সম্পর্কযুক্ত নেই। তো প্রথম অধ্যায়টা তাহলে আগে ভাগে এটা শেষ করে দিই, তাই না? প্রথম অধ্যায় ঝামেলাটা ক্লিয়ার করে দিই, ওকে। এবং আমি তোমাদের সাজেশনটা শেষের দিকে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? শেষে যারা থাকবে তারাই সাজেশন পাবে। তো প্রথম অধ্যায় কি আছে তাহলে? সোল্ডারিং আয়রন, তাই না? কালার কোডের কথা বলা হয়েছে, রাইট? তো প্রথম অধ্যায়টার সাথে মূলত এগুলোর খুব একটা সামঞ্জস্যপূর্ণ নেই। তো প্রথম অধ্যায়ে যেটা ইম্পর্টেন্ট টপিক হিসাবে ওখানে বিবেচ্য করা হয়েছে সেটা হলো যে রেজিস্টরের কথা বলতে হয়েছে, রেজিস্টর ও কালার কোড। রেজিস্টর কোড, ওকে। তাহলে রেজিস্টর আর হচ্ছে এই কালার কোডে সাধারণত এই অধ্যায় থেকে আপনাদের একটা ম্যাথ থাকার সম্ভাবনা রয়েছে, মানে যে রেজিস্টরে অঙ্কগুলো আছে সেগুলো থাকার সম্ভাবনা রয়েছে। সেটা রচনামূলকে থাকলে তো কপাল, আর রচনামূলকে না থাকলেও কপাল, কারণ ওটাতে সংক্ষিপ্ত থাকলে 3 মার্ক পাবেন, ঠিক আছে? সো আমাদের এখানে সাধারণত এই প্রথম অধ্যায়টাতে শুধু এতটুকু শেখার বিষয় আছে, সেটা হলো যে আমাদের এই প্রথম অধ্যায়ে এই যে রেজিস্টর এবং কালার কোডের যে ম্যাথ আছে সেই ম্যাথটা আসবে। তো এই ম্যাথটা আজকে আমি আপনাদেরকে একটু নতুনভাবে শেখাবো। আমি জানি না আপনাদের স্কুল কলেজে কি শিখাইছে, তো আমি আজকে আপনাদেরকে একটু নতুনভাবে শেখানোর চেষ্টা করবো, ঠিক আছে? তো আমাদের এই ম্যাথগুলো করার জন্য বেশ কয়েকটা আমাদেরকে রুলস বা নিয়ম মানে ফলো করতে হবে। তো তার আগে আপনাদেরকে আরও আমি কয়েকটা কোশ্চেন জিজ্ঞেস করব। আপনাদের মনে আছে যে আমি কিন্তু আপনাদেরকে একদিন ক্লাসে, আপনাদের জানি না কে কে ক্লাস করছেন আমার এইসব ক্লাস, এই যে দেখেন আমি যখন আপনাদের বেসিক ইলেকট্রিসিটি বই পড়িয়েছিলাম তখন কিন্তু আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করছিলাম যে এই জিনিসগুলোর নাম কি, এই জিনিসগুলোর নাম কি? তখন আপনারা অনেকেই বলছিলেন যে ভাইয়া এই জিনিসগুলোর নাম হচ্ছে রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স। আবার অনেকেই বলছো কি এই জিনিসগুলোর নাম হচ্ছে রেজিস্টর, রেজিস্টর। এখন তোমাদের কাছে কোশ্চেন আমার এইটা যে আসলে কোনটা ঠিক, রেজিস্ট্যান্স নাকি রেজিস্টর? এই জিনিসটার নাম রেজিস্ট্যান্স নাকি রেজিস্টর? আবার মজার ব্যাপার হচ্ছে রেজিস্ট্যান্স কি জিনিস ভাই, রেজিস্টর কি? আবার আমি কিন্তু মজার ব্যাপার হচ্ছে ক্লাস 9-10 থেকে আমি কিন্তু জানতাম যে রেজিস্ট্যান্স যে জিনিস ওই রেজিস্টরও কিন্তু একই জিনিস, দুটার মধ্যে কোনো পার্থক্য নেই, ঠিক আছে? কিন্তু দুটার মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে, ঠিক আছে? সো যারা এই যে রেজিস্ট্যান্স আর রেজিস্টর চেনো না তাদের মধ্যে কিন্তু একটা ঝামেলা, ঠিক আছে? তো রেজিস্ট্যান্স আর রেজিস্টর কি একই জিনিস? অনেকে হয়তো কমেন্ট করে ফেলছো যে রেজিস্ট্যান্স আর রেজিস্টর কি একই জিনিস? আমি আপনাদেরকে প্রথমে আবারও বলে দেই ভাই যে ক্লাসটা খুবই আমি হচ্ছে স্মুথলি ভাবে আস্তে আস্তে যাব। আপনাদের হুট করে আমি যদি এখন ফুল ওয়েভ বিস রেকটিফায়ার করানো শুরু করি কিংবা ভিআই কার্ভ বোঝানো শুরু করি, আপনারা যেগুলো চাচ্ছেন, কিংবা ভোল্টেজ স্টেবিলাইজারের কথা যদি বলি, এগুলো চাচ্ছেন তাই তো? আমি তো বুঝি, বা প্রমাণগুলোর কথা চাচ্ছেন, কিন্তু এগুলো যদি হুট করে করাই ওটা ক্লাসে মজা পাবেন না। মজাটা এখান থেকে শুরু করি, আগে প্রথম অধ্যায়টা শেষ করি। তো যাই হোক, তাহলে রেজিস্ট্যান্স আর রেজিস্টর এই দুটা একদম সম্পূর্ণ আলাদা আলাদা জিনিস, ঠিক আছে? তো রেজিস্ট্যান্স যেটা সেটা হলো যে আমাদের এখানে যেটা আমরা ব্যবহার করছি এটা কিন্তু আসলে এরকমটা না, এটা মূলত আমরা একটা বাতি চিন্তা করতে পারি, কিংবা এইটাকে আমরা একটা ফ্যান চিন্তা করতে পারি, ঠিক আছে? আমাদের বৈদ্যুতিক যে বাড়িতে যে যন্ত্রপাতিগুলো আছে এগুলোকে মূলত আমাদের এইভাবে প্রকাশ করা হয় সার্কিটে, রাইট? এটাও কিন্তু মনে করো যে একটা ফ্যান হবে, ঠিক আছে? কিন্তু এটা রেজিস্টর কখনোই নয়। তো রেজিস্ট্যান্স হচ্ছে সেই জিনিসটা যে
এই যে আমাদের বৈদ্যুতিক যে যন্ত্রপাতিগুলো আছে, সেই বৈদ্যুতিক যন্ত্রপাতিতে কিন্তু পূর্বে হতেই একটা কি থাকে, আলাদা রোধ থাকে বা বাধা থাকে। ওই বাধাটাকে মূলত বলা হচ্ছে রেজিস্ট্যান্স। আর রেজিস্টর কি জিনিস? সেই রেজিস্টরটা হচ্ছে যে ওটা কিন্তু আমাদের একটা বলতে গেলে যে ওটা একটা ডিভাইসের মতো বা যন্ত্রের মতো আমি বলতে পারি। বেশি ছোট হয়ে গেল। রেজিস্টর হচ্ছে এক ধরনের ডিভাইস বা যন্ত্র, সেই ডিভাইস বা যন্ত্রের সাহায্যে মূলত রেজিস্ট্যান্সের মানটাকে নিয়ন্ত্রণ করা যায়, কিংবা আমরা এভাবে বলতে পারি যে নির্দিষ্ট পরিমাণ রেজিস্ট্যান্স সেখানে দেওয়া যায় নির্দিষ্ট ভোল্টেজের জন্য। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের রেজিস্টর। রেজিস্টর বিষয়টা একটু আলাদা, অর্থাৎ রেজিস্টরের একটা নির্দিষ্ট রোধ আছে। রেজিস্টরে একটা কি আছে? নির্দিষ্ট রোধ আছে। ধরে নিলাম যে আমার কাছে এই যে একটা রেজিস্টর আছে, রেজিস্টরকে সাধারণত এইভাবে দেখানো হয়, অনেকে হয়তো এটা জানো। তো এই রেজিস্টরে একটা মান আছে নির্দিষ্ট, আমি ধরে নিলাম যে এই মানটা 5 ওহম থেকে শুরু করে 7 ওহম পর্যন্ত, অর্থাৎ সর্বনিম্ন মান হবে এটার কত? 5 ওহম, এবং এটা সর্বোচ্চ মান হবে কত ওহম? 7 ওহম। এবং এগুলো কিন্তু বিভিন্ন দোকানে কিনতে পাওয়া যায় আমাদের বিভিন্ন কাজে। যারা এখন ইলেকট্রিক্যাল মানে ডিপার্টমেন্টে পড়তেছো, ভবিষ্যতে কিন্তু তোমরা এগুলো রহ ব্যবহার করবা। ঠিক আছে, যে আমরা বিভিন্ন ধরনের রেজিস্টর কিনবো, সেই রেজিস্টরগুলো আমাদের বিভিন্ন ধরনের কাজে আমরা ব্যবহার করব। তো পরবর্তীতে আমরা দেখবো যে আমাদের কোন কোন কাজে এই রেজিস্টরগুলো ব্যবহৃত হচ্ছে। তো যাই হোক, এখন আমাদের কাজটা আসলে কি ভাইয়া? আমাদের কাজ হচ্ছে যে আমাদের বইয়ে মূলত এই ধরনের বিভিন্ন রেজিস্টর দেওয়া আছে। তো ওই রেজিস্টরগুলোকে আমাদের এখন ম্যাথমেটিক্যালি সমাধান করে বের করতে হবে যে এই যে বললাম যে সর্বনিম্ন রোধ, কি বলছি? সর্বনিম্ন রোধ, এবং এই যে হলো সর্বোচ্চ রোধ। এটা বানান লিখলাম রে। এই হলো সর্বোচ্চ যে রোধ আছে, এই সর্বোচ্চ রোধ কত হবে সেটা আমাদের কি কি লিখতে হবে? বের করতে হবে। ঠিক আছে, তো এখন আমরা যেটা করব সেটা হলো যে আমরা বইয়ে যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলোকে আমরা এখন টোটালি একটু লেখা শুরু করি। ঠিক আছে, আমি ম্যাথ একটা লিখতেছি, ওই একটা ম্যাথ দিয়ে আমি বিষয়টা বুঝাই দিচ্ছি, সমস্যা নাই। ঠিক আছে, এত আমি বেসিকে যাব না, কারণ সময় কম। আমাদের আরো অন্যান্য আরো অনেকগুলো মানে অধ্যায় আছে, অধ্যায়ের ভালো ভালো টপিক আছে যেগুলো আমাদের শেষ করতে হবে। ঠিক আছে, তো আমি ডিরেক্টলি এখান থেকে একটা ম্যাথ আমি লিখতেছি, বই থেকে একটা ম্যাথ লিখতেছি। ঠিক আছে, তোমাদের সবাই বই যদি পারো খুলতে পারো, সমস্যা নেই, এক অধ্যায় খুললে কোনো সমস্যা নেই। বই খুলে যে কোনো একটা ম্যাথ দেখতে পারো। ঠিক আছে, এবং আমি এই ম্যাথটা করার পর অদ্ভুত কিছু ম্যাথ দেবো, অদ্ভুত টাইপের কিছু ম্যাথ দেবো আর কি। সো আগে এই ম্যাথটা খুলে ফেলো। আমরা হচ্ছে কত নাম্বার? এটা হচ্ছে 2022 সাল রেফার্ড পরীক্ষা আসছিল একটা ম্যাথ। 2020 সালে লাস্ট আপডেট কেন জানি দেখতেছি। তো যাই হোক, 2022 সালের রেফার্ড পরীক্ষায় এই ম্যাথটা আসছিল। ম্যাথটা সবার বইয়ে আশা করি থাকার কথা। সো ম্যাথটা একটু দেখবেন সবাই। আমি এই ম্যাথটা করে দিয়েই কিন্তু আমি প্রথম অধ্যায়টা শেষ করব। ঠিক আছে, প্রথম অধ্যায় তেমন কিছু আর নেই, আসার মতো আসে হলো এইটাই ম্যাথ আছে। ঠিক আছে, তো এখানে লেখা আছে যে একটি রেজিস্টরের গায়ে 4টি ব্যান্ড বা রিং আছে। একটি রেজিস্টরের গায়ে, আচ্ছা কারা কারা মানে এই ম্যাথটা পারেন তারা তারা আগে একটু আমাকে কমেন্ট করে বলেন দেখি, যে ভাই আমরা এগুলো আগে থেকেই পারি। কারা কারা বলেন, তাদের জন্য একটা জিনিস আমি লিখবো পড়ে। কারা কারা এগুলো পারেন, যে আগে থেকে আপনারা পারেন এগুলো? একটি রেজিস্টরের গায়ে 4টি ব্যান্ড বা রিং আছে। ব্যান্ড বা রিং আছে, এর প্রথম ব্যান্ডের রং সবুজ, দ্বিতীয় ব্যান্ডের রং নীল, তারপরে বলছে যে তৃতীয় ব্যান্ডের রং, যারা যারা পারো তারা একটু কমেন্ট করে যে ভাইয়া পারি আমরা এগুলো। তোরা হচ্ছিস পণ্ডিত। ঠিক আছে, তৃতীয় ব্যান্ডের রং কি হবে? লাল। তারপর কি হবে? এবং চতুর্থ ব্যান্ডের রং হবে সোনালী। সোনালী।
এখানে সরি লেখা হয়নি, চতুর্থ ব্যান্ড এর রং সোনালী। সোনালী হলে রোদ কত? বেশি বাড়াচ্ছে না, রোদ কত? ওকে, দেখি কে কে কমেন্ট করছে যেগুলো পারো। পারতাম, ভুলে গেছি। ইজি ম্যাথ একদম ওকে, ইজি ম্যাথ না? আচ্ছা আচ্ছা, তুই আমাকে একটা আমাকে উত্তর দিবি যে যারা এগুলো পারিস, হ্যাঁ তোর জন্য বলতেছি। তুই আমাকে এইটা বল যে ধর এইটার রং হচ্ছে তোর সাদা, না না সাদা না, এটা হচ্ছে তোর লাল, এটা হচ্ছে তোর ধরলাম নীল। তোকে এখন বলতে হবে যে তোরে এখন বলতে হবে যে ঠিকঠাক লিখলাম তো নাকি? আচ্ছা আরেকটা দিক, তো ফিরে ঝামেলায় পড়ে যাবি। বেগুনি। তোরা এখন বল দেখি যে এইটার হচ্ছে মানে শুধু এতটুকু বলবি যে সর্বোচ্চ, এটা সর্বোচ্চ রোধ কত হবে, এতটুকু কমেন্ট করবি, ঠিক আছে? তোরা যারা পারিস তারা হচ্ছে এইটা করবি, ঠিক আছে? আচ্ছা, তাইলে আমরা তাহলে যারা পারি না, হ্যাঁ যারা পারি না তারা একটু দেখি, হ্যাঁ? আচ্ছা, আমি আপনাদের আবারও উদ্দেশ্য করে বলতেছি, অলরেডি কিন্তু 900 স্টুডেন্ট ক্লাস করতেছে, বাট শেয়ার করছে 130 জনের মতো, কিন্তু শেয়ারটা আরও প্রায় 800 স্টুডেন্ট বাকি। সো 800 স্টুডেন্ট কিন্তু শেয়ার করতে পারো ভাই, শেয়ারটা করে দাও লাইভটা, হ্যাঁ? সো দেখেন, আমরা প্রথমত হচ্ছে যে এই যে দেখো যে আমি রং লিখলাম না, লাল নীল বেগুনি, অর্থাৎ আমরা যে রেজিস্টরটা সাধারণত বাজার থেকে কিনে আনবো সেই রেজিস্টরটা সাধারণত বিভিন্ন ধরনের রঙের হবে। সো আমি আপনাদেরকে একটু দেখাই দিই প্র্যাকটিক্যালি যে আসলে রেজিস্টরটা অনেকে হয়তো দেখেন নাই, প্রথমবার দেখবেন, কারণ ঘুম থেকে তো কেবল উঠলেন, তাই না? আপনাদের তো আসলে পরীক্ষা মনে করেন যে মানে বলা যায় যে কেবল সেমিস্টার শুরু হলো এবং কালকে আপনার পরীক্ষা, বিষয়টা হচ্ছে ওরকম। একটা ফানি ভিডিও দেখলাম না, ওই যে ফানি ভিডিওতে বলতেছে কি ভাই আপনার আপনি কোন সেমিস্টারে? ভাই আমি দ্বিতীয় সেমিস্টারে। এই কিছুক্ষণ পর আবার বলতেছে ভাই আমি তৃতীয় সেমিস্টারে। এই যে এইটা হচ্ছে আমাদের রেজিস্টার, এটা কি আমাদের রেজিস্টার। দেখো এই রেজিস্টারের গায়ে কিন্তু বিভিন্ন ধরনের কালার আছে, বিভিন্ন ধরনের কি আছে, কালার আছে। তো সেই কালারগুলোই হচ্ছে এই যেগুলো লাল নীল বেগুনি, এরকম বিভিন্ন ধরনের কি থাকবে, কালার থাকবে। তো এখন এই কালারগুলোর বিভিন্ন ধরনের মান আছে, কালারগুলো কি আছে, বিভিন্ন ধরনের মান আছে। তো আমরা একটু মানগুলো দেখার চেষ্টা করি। তো আমি সাধারণত এখানে একটা আমার মতো করে একটু আমি লেখার চেষ্টা করি, এভাবে দেখো, একটু মনে রাখার চেষ্টা করো তোমরা এইভাবে, যে কালো বাদাম, বাদাম কালো, মনে করো যে কালো বাদাম, ঠিক আছে? কালো বাদাম লাল, মানে কালো বাদাম যদি তুমি খোসা খোলো তাহলে খোসা খুললে দেখবে যে ভেতরে কি লাল অংশ, ঠিক আছে? তাহলে কালো বাদাম লাল, কমলা দেখতে কেমন হয় ভাই, হলুদ, সবুজ, নীল, বেগুনি। নিচে কি দেখা যায়? দেখো এটা হচ্ছে আমি কোনো সূত্র দেই নাই ভাই, আমি আমার মতো করে এভাবে মুখস্থ করেছি আমি। সেটা হলো যে আমি এভাবে মনে করতাম যে কালো বাদাম ভেতরে লাল থাকে, তারপরে কমলা দেখতে হলুদ, তারপর হচ্ছে সবুজ নীল বেগুনি, এভাবে মনে রাখতাম, সবুজ নীল বেগুনি, সবুজ নীল বেগুনি। ওকে, আচ্ছা নিচে নিচে একটু দেখা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, যারা পারেন পণ্ডিতদের জন্য আরেকটা বলতেছি, এবার বল। এটা হলো কালো, বল, বল তুই বল, এবার বল যে এটা রেজিস্ট্যান্স কত। খুব পাস না, বল। মানে কি বলবো, কমেন্টে ওদের মানে মানে ওরা একদম ফাড়ে ফেলছে বুঝছিস, নটরডেম কলেজ থেকে বুয়েট ডুয়ে সব পাস করে আসছে। এবার বল দেখি, গুগল টুগল সব সার্চ দে, সমস্যা নেই, এবার বল।
এরপরে আরো আছে, যেমন মনে করো তোমাদের ধূসর আছে, আমার কি নিচে দেখা যাচ্ছে হালকা একটু, হয়তো এখানে লিখে দিই ধূসর, তারপরে আছে সাদা, ধূসর সাদা। ঠিক আছে, এই হলো আমাদের মোট সিরিয়াল অনুযায়ী কাজ করা। সিরিয়াল অনুযায়ী কি কাজ আমাদের, আমাদের প্রথমত এই সিরিয়ালটা সুন্দর করে মনে রাখতে হবে, সিরিয়ালটা মনে রাখলে ঝামেলা। ঠিক আছে, এবং এই কালোর মানটা আমরা সিরিয়াল অনুযায়ী বসাবো, এবং হচ্ছে বাকি যে রঙগুলো আছে সেই মানগুলো আমরা হচ্ছে এই সিরিয়াল অনুযায়ী বসাবো। প্রথমটার মান হবে 0, তারপরটার মান 1 2, তারপরে কত 3 4 5 6 7 8 9, এগুলো হচ্ছে এদের মান। পরবর্তীতে বুঝবা যে ভাই এগুলো কোথায় ব্যবহার হচ্ছে। ঠিক আছে, এবার আমাদের হচ্ছে এখানে আরেকটা বিষয় লাগবে, সেটা হলো যে গুণক। আরেকটা বিষয় কি লাগবে, গুণক লাগবে। ঠিক আছে, আরেকটা বিষয় কি লাগবে, গুণক লাগবে। তো এখন আমাদের এই যে গুণক, প্রথমটা যে গুণক, খালি এই গুণকের ক্ষেত্রে সাধারণত এটাকে আমরা বলবো মান, আর এটাকে আমরা বলবো গুণক। গুণকের ক্ষেত্রে সাধারণত 10-এর উপর একটা 0 হবে, আর এটার ক্ষেত্রে 1, এটার ক্ষেত্রে 2, এটার ক্ষেত্রে 3, এটার ক্ষেত্রে 4, এটার ক্ষেত্রে হবে কত 5, তারপর এটার ক্ষেত্রে 6 7 8 9, এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের গুণক। ঠিক আছে, সো এই হলো আমাদের মোটামুটি ছকটা। এই ছকটা আপনাদেরকে শিখতে হবে, এই ছকটা না শিখলে আপনারা হচ্ছে এই অঙ্কটা করতে পারবেন না। সো অবশ্যই অবশ্যই ছক শিখতে হবে। ঠিক আছে, তো দেখি পণ্ডিতরা কি বলছে, অ্যান্সার কি, বল বল দেখি এটার অ্যান্সার কত পাইছিস তোরা, তোদের তো কমেন্ট আমি দেখলাম না। তোদের তো তোদের তো আমি কমেন্ট দেখলাম না, বল এটা। এ তোরা 0 পাইলি কই থেকে রে, তোরা 0 পাইলি কই থেকে? গুগল সার্চ করছিস? বুকে হাত দিয়ে বল যে তুই গুগল সার্চ করছিস কিনা। ঠিক আছে, বুকে হাত দিয়ে বল যে তুই গুগল সার্চ করছিস কিনা। দেখ, আর যারা পারিস না তাদের জন্য দেখ সূত্র, সূত্র সূত্র শিখতে হবে। সূত্র কি, যে আমাদের এই যে রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স বের করার জন্য আমাদের একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা হচ্ছে এবি এবি ইন্টু হচ্ছে 10 টু দি পাওয়ার মনে করো সি, হ্যাঁ, ইন্টু হচ্ছে ডি, সরি প্লাস মাইনাস ডি পার্সেন্টেজ। ভাই এটা কিচ্ছু বুঝি না, এটা কি লেখলেন উল্টাপাল্টা, তাই না? কোনো ব্যাপার না। দেখ এখানে এ বি সি আর ডি এই 4টা ডিজিট আছে, রাইট? এই 4টা ডিজিট দ্বারা বোঝাচ্ছে যে, এই 4টা ডিজিট দ্বারা বোঝাচ্ছে যে 4টা কালার, 4টা কি কালার বোঝাচ্ছে। ক্লিয়ার? আমি আবার বলতেছি, আমার যে এই যে মনে করো যে আমি এখানে ওদেরকে একটা করতে দিছিলাম, এই যে এখানে কি আছে, এখানে আছে মনে করো যে আমাদের হচ্ছে কি একটা রেজিস্টার আছে। রেজিস্টার আমি কিন্তু এখানে কালার উল্লেখ করে দিয়েছি, এখানে একটা লাল কালার আছে, এখানে একটা নীল কালার আছে, এখানে একটা কি কালার আছে, বেগুনি কালার আছে। সো এই কালারগুলো মূলত এবিসি নির্দেশ করে। প্রথমে আমার যে কালারটা থাকবে, যেমন মনে করো প্রথমে আছে কি কালার, লাল কালার, এটা হবে আমার এ। তারপরে যে কালারটা আছে সেটা হচ্ছে বি, তারপরে যেটা আছে এটা হবে কি আমার সি কালার। এবং আমি জানি না এরা এইটা কি অ্যান্সার করছে, বাট আমরা যারা এখন মনে করো যে আমরা যারা নিউটন হতে যাচ্ছি আগামীতে, তারা আমরা যেটা মনে করবো যে ভাইয়া এটা হচ্ছে নো কালার, এটা হচ্ছে কি কালার রে, এটা হচ্ছে নো কালার। যারা পারো নাই এটা ধরতে হবে, এটা কি কালার, এখানে কোনো কালার নাই, এটা হচ্ছে নো কালার। এইভাবে কিন্তু বোকা বানাতে পারে স্যারেরা। স্যারেরা কিন্তু 3টা কালার দিবে। আমার এই অঙ্কটা কিন্তু খুব সহজ একটা অঙ্ক, কারণ এখানে 4টা কালার আছে, 4টা কালার হলে আমার কোনো সমস্যা নেই, কারণ আমার সূত্রে কয়টা জিনিস আছে, সূত্রের 4টা জিনিস আছে, এ আছে, বি আছে, সি আছে, ডি আছে। এখন আমি ওদেরকে দিছিলাম কি, আমি যারা এই যে পণ্ডিত তাদেরকে দিছিলাম হচ্ছে এই 3টা কালার, অর্থাৎ এ বি সি। এবং যারা একটু চালাক ছিল ওখানকার মধ্যে, তারা অবশ্যই কিন্তু এখানে ধরেও ফেলছিল যে ভাইয়া এইটা হবে নো কালার। এটা কি কালার, নো কালার, অর্থাৎ এইটা হচ্ছে আমাদের কি ডি। কি বুঝছো তো নাকি সবাই? তাহলে যদি এইটা বুঝতে পারো তাহলে তো ভাই আমরা এইটাও সলভ করতে পারবো। অবশ্যই, কেন সলভ করতে পারবো না? আমরা এই ম্যাথটাও সলভ করতে পারবো, আমরা এইটাও সলভ করতে পারবো। তো বলো কোনটা সলভ করবো? আচ্ছা একটা সলভ করলে হয় ভাইয়া, তো আমরা আগে এইটা সলভ করি। ওকে, তো প্রথমত হচ্ছে এখানে কি বলছে যে 4টি ব্যান্ডের রিং আছে, তার মানে 4টা কালার আছে। সো প্রথম যে কালারটা আছে, প্রথম ব্যান্ডের রং কি দেওয়া আছে, সবুজ দেওয়া আছে। প্রথম ব্যান্ডের রং কি দেওয়া আছে, সবুজ দেওয়া আছে। এখন তোমাকে একটু খুঁজতে হবে যে ভাইয়া সবুজ কোন জায়গায় আছে। আরে ভাইয়া সবুজ তো এই যে 5-এ আছে, মানে এই যে 5-এ আছে, তার মানে এটার মান কত হবে, অর্থাৎ এই যে এর মানটা হবে 5, এর মানটা কত হবে 5।
এখন আমি কিন্তু ছোটবেলায় মনে করতাম যে এই এর সাথে এই বিটা আছে কি আকারে, গুণ আকারে। কখনোই না ভাই, এটা গুণ আকারে না, ওটা এমনিতে স্বাভাবিক অবস্থায় আছে, ঠিক আছে। তো এখন আমাদের যে কাজটা করতে হবে যে এবার বি খুঁজতে হবে। বি কোনটা? বি হচ্ছে ভাইয়া এটা এ, এর পরের রংটা হচ্ছে বি, মানে হচ্ছে নীল। সো নীল কালার কোনটা? 6 নাম্বারে, এই হলো 6। এটা কিন্তু অনেকেই গুণ করে 530 মারি দিবি। সো বেশি পণ্ডিতগিরি করা যাবে না। তোরা মনে করিস যে এটা ম্যাথ না ভাই, এটা হচ্ছে কি বেসিক ইলেকট্রনিক্স ক্লাস, ঠিক আছে। তো যাই হোক, এরপরে সি কোনটা হবে তাহলে তোমরাই বলো, সি কোনটা হবে এর পরের কালারটা? তাহলে তৃতীয় ব্যান্ডের রং কি দেওয়া আছে? লাল। তাহলে লালে কি দেওয়া আছে রে ভাইয়া? 2 দেওয়া আছে। তাহলে এখানে একটা 2 বসাই দিবা, এখানে একটা কি বসাই দিবা? 2। তোমার এই জিনিসটা, এই জিনিসটা তোমার প্রয়োজন নাই ভাই, খুব একটা দরকার হয় না। কারণ দেখো এই যে 10⁻², এটা তো আমরা জানি নর্মাল বিষয়। এবার আসো প্লাস মাইনাস, প্লাস মাইনাস, প্লাস মাইনাস। এখন ডি, ডিটা কি জিনিস ভাই আবার? আরে বোকা, ডি হলো চতুর্থ কালার। চতুর্থ কালার কোথায়? এই যে সোনালি, সোনালি। ছেলেদের মনে অনেকে লাড্ডু ফুটছে, তাই না? তাই না রে? দাঁড়া, থাম, একটু থাম, আমার লাইফটা গেল কই? একটা মিনিট। একটা মিনিট, 1 মিনিট। ওকে, শুন, তোদের মনে কেন লাড্ডু ফুটছে আমি তোদের একটু এক্সপ্লেইন করে দেই বিষয়টা। দেখ, আমি তাহলে এই বিষয়টা তো তোর লাগবে, পরে তোরা তুলে নিস বাপ। না ভাইয়া, এটা রাখে দেন, আমরা তাহলে কই লিখবো? আমার বোর্ড খুব ছোট হয়ে গেছে, ঠিক আছে। সো সো কোথায় লেখা যায়, কোথায়? আমার তো অঙ্কটা ভাই কোনো দরকার নেই, আপনি অঙ্ক মিশাই দিন, ঠিক আছে, মিশাই দিলাম। দেখ, তোদের মনে লাড্ডু ফুটছে কারণ হচ্ছে যে এইবার আমি ডি এর যে মানটা লিখবো, এই ডি কে সাধারণত বলা হয় টলারেন্স। কি বলা হয়? টলারেন্স। সো ডি এর জায়গায় সবসময় এই টলারেন্স শব্দটা বসবে। মানে আমি যদি এটাকে বাংলায় সূত্র আকারে লিখতাম তাহলে লিখতাম টলারেন্স, টলারেন্স পার্সেন্টেজ দিতাম। এখন এই টলারেন্সে সাধারণত 3টা জিনিস আছে। কি কি জিনিস ভাইয়া? প্রথমে আছে হলো সোনালি, সোনালি। তারপরে আছে আবার রূপালি, দেখ। তারপরে আছে আবার কি? নো কালার। যেহেতু দুইটাই মেন না, এখন ছেলেদের মনে হয় লাড্ডু ফুটছে। তো আমি তোদেরকে বলি, তোরা এটা হচ্ছে জাস্ট অনলি ফর ফান, নট বি সিরিয়াস। তোরা যদি তোদের মনে না থাকে, তোরা হচ্ছে এভাবে মনে রাখবি যে সোনালি আমার এক ধরনের গার্লফ্রেন্ড, এর পিছনে আমার ব্যয় হয় মাসে 5% টাকা, এর পিছনে ব্যয় হয় এত টাকা। আর আমার নো কালার মানে কি? জীবনে কিছু নাই, মানে আমার পিছনে ব্যয় হলো কত টাকা? 20% টাকা, ঠিক আছে। এইভাবে তোরা চিন্তা ভাবনা করবি। আর আর ভাইয়া তাহলে বাকি কত হইলো? তাহলে এখানে 15 আর 20 হয় হলো কত? 35। 35 হয় না? তাহলে 35 বাকি, তাহলে কত টাকা রে? 65%। 65% বন্ধু, জাস্ট ফর ফান। তবে এটা বাস্তব জীবনের সাথে অবশ্যই একটু মিলে যায়, ঠিক আছে। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে এই 65% চলে যায় এদিকে, ঠিক আছে। সো এটা মনে রাখার টেকনিক, মনে রাখতে পারিস, ঠিক আছে। সোনালী রূপালী 5%, 10%, আর একটা হচ্ছে কয় পার্সেন্ট? 20%। তাহলে এখন আমরা কি করব? এই ডি এর জায়গায় খালি পার্সেন্টেজটা বসাই দেবো। তাহলে ভাইয়া ডি এখানে কি আছে? সোনালী। তাহলে এই যে 5% এখানে সুন্দর করে বসাই দিবি, অঙ্ক খতম, খতম। তাহলে এখন ভাই 10-এর উপর স্কোয়ার মানে কত? 100। তাহলে 100-র সাথে এটা গুণ দিলে কত হবে? দুটা আন্ডা এখানে বসে যাবে, তাই না রে? এখন কি এখন সুন্দর করে এভাবে গুণ করে দেখাবো? 100 লেখ, আবার ফির গুণ কর। হ্যাঁ, এগুলোর কি বয়স আছে? এখন বয়স এখন কিন্তু আর নাই, ঠিক আছে। তাইলে এই যে প্লাস আর মাইনাসের বিষয়টা আছে, যেটা এই প্লাস আর মাইনাসের যে বিষয়টা হলো, সেটা হলো যে দেখো, যে আমরা যখন একবার প্লাস করব পার্সেন্টেজ মানে 5% যোগ করব, তখন হবে সর্বোচ্চ, সর্বোচ্চ রোধ, একটু আগে যেটা বলছিলাম। আর যখন মাইনাস করবো আমরা, তখন সেটা হবে সর্বনিম্ন রোধ। তো চলো এবার আমরা হচ্ছে ডিরেক্ট অঙ্কটা এবার শেষ করে ফেলি। হ্যাঁ, তাহলে অতএব আমরা লিখবো যে সর্বোচ্চ রোধ কত হবে বলো দেখি? সর্বোচ্চ রোধ হবে কত? এই যে এইটা আছে না 5600, এই 5600-কে অনেকে পার্সেন্টেজ আবার ফির করতে পারে না। ভাই পার্সেন্টেজ ফির কিভাবে করতে হয়? বোকা কোথাকার। এই দেখ, পার্সেন্টেজ তুই এভাবে করবি, ক্যালকুলেটর অন করবি। সো ক্যালকুলেটর অন করার পর 5600 লিখবি, বুঝছিস? 5600 লেখার পর ইন্টু দিবি, ইন্টু দিয়ে এখানে 5 লিখবি। 5 লেখার পর এই যে শিফট চাপ দে, শিফট কি চাপ দিবি? শিফট যাওয়ার পর এই যে ইকুয়ালে দেখতেছিস পার্সেন্টেজ, এটা চাপ দে। কত আসলো? 280। তাহলে 280, তাহলে এই 280 কি করতে হবে? আমরা যেহেতু পার্সেন্টেজ করলাম 5%, কত হবে? এত 5% হবে 280। তাহলে 280 আমরা একবার এখানে যোগ করব, যোগ করলে আমরা সর্বোচ্চ রোধ পাবো। আর যদি আমি সর্বনিম্ন বের করতে চাই,
সর্বনিম্ন রোধ বের করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? জাস্ট 280 বাতিল করতে হবে, এতটুকুই কাজ আমাদের, রাইট? সো নাও এখন আমরা এটাকে যোগ করলে পাবো যা, সেটাই আমার অ্যান্সার, সেটাই আমার অ্যান্সার, খতম। এখন কারিগরি বোর্ড কি যে করবে, আল্লাহ মাবুদ, কারিগরি বোর্ড যে ভাই আমার সাথে কি পাইছে আমি বুঝি না। দেখ ইংরেজি কোশ্চেনটা আমি বাপের জন্ম দেখিনি ভাই, বাপের জন্ম দেখিনি যে 5টা মানে কোশ্চেন আসছে হলো রচনাতে এবং দিতে হবে 4টা, মানে বাপের জন্ম দেখিনি, মানে শুনিও নাই দেখিও নাই কোথাও। কি করবো এখন? এখন বোর্ড চিন্তা করতেছে, নীরব তো করাইছে এগুলা এগুলা। এখন আমরা তাহলে কি চেঞ্জ করা যায়, কি চেঞ্জ করা যায়? ও তো সব বলেই দিছে যে আমাদের গন্ডগোলটা এই জায়গায়। এখন বোর্ড কি করছে, কিছু খুঁজে না পায়া মানে এদিকে রচনামূলকে তোমাদেরকে দিয়ে দিছে বাস। কিন্তু মজার ব্যাপার হলো যে ওটা বাস না, ওটা তোমাদের জন্য অনেক ভালো কাজ। কারণ কি, যত তোমরা রাইটিং কম লিখতে চাও, মানে কম লিখবা, ততই তোমাদের জন্য ভালো। কারণ রাইটিং অবশ্য তোমরা বেশি একটা পারো না, ঠিক আছে? সবাই উল্টি পড়েন রাইটিং দেখলে। এই পার্ট থেকে দিয়ে দিছে কত মার্ক? 20 মার্ক দিয়েছে এই পার্ট থেকে, মানে 20 মার্কে অলরেডি তো 5 মার্ক দিয়েছে। মানে বোর্ডকে ভাই ধন্যবাদ জানিয়ে শেষ করা যাবে না। আবার অনেকে লিখতেছে কি, ভাই আপনি যা পড়াইছেন না কমন আসে নাই ভাইয়া, ভাই কোনো কমন আসলো না ভাইয়া। ওরে যদি আমি সামনে পাইতাম না, ওরে যদি আমি সামনেটা পাইতাম, এ ভাই রে ভাই, ওকে কালকে আমি এত সুন্দর করে বুঝাই দিছি, দেখ তোকে প্রসেস ফলো করতে হবে, তোকে নিয়ম ফলো করতে হবে। এবং আমি ওকে বলছি যে তুই চাইলেও ইংলিশে ডেপার্ট খাবি না। ওই আছে ভাই আপনার তো কমন আসলো না কোনো কিছু। ইংলিশে কমন আমি কোনোদিন দিতে পাইনি, এই 3 বছর ধরে পড়াচ্ছি আমি ইংলিশে, আমার কেন জানি কমন আসে না। কারণ কোশ্চিনটাই এরকম ঘাউরা মার্কা করে, যেখানে ভাই সিলেবাসে বাইরে কখনো দেয়, এই যে যেমন এবার দিছে 5টা কোশ্চিন লিখতে হবে 4টা। আমি এখন কি করবো? আর কোনো উপায় নাই তো আসলে ভাই, এখানে কিছু করার নেই। তো এটা সবাই বুঝলে সবাই একটু ডান লেখো, সবাই এটা বুঝলে একটু ডান লেখো ব্রো। আর আমরা এইটা কি করতে পারবো সবাই? এইটা যদি না পারি তাহলে এইটাও একটু দেখাই দিচ্ছি, সবাই এটাতে একটু ডান লেখো। আমরা এবার এইটা করবো, হ্যাঁ? তাহলে এটাতে কি কি কালার আছে? লাল, নীল, বেগুনি। তাহলে লালে আছে 2 বি, বিতে আছে কি রে? নীল, বিতে আছে নীল 6, রাইট? ইন্টু ভাই সি কি? সি হচ্ছে বেগুনি, বেগুনি কই? বেগুনি হচ্ছে 7। আচ্ছা তোরা জানি অনেকে আমাকে অ্যান্সার বলছিলি এইটার, দেখ তো কার কার ঠিক হয়েছিল। আর প্লাস মাইনাস এই যে ডি, এখানে কিন্তু কোনো কালারই ছিল না। ভালো করে সতর্ক অবলম্বন করবা যে এখানে কিন্তু কোনো কালারই ছিল না। তো যেহেতু কোনো কালার ছিল না, তাহলে আমরা এটাকে নো কালার ধরবো। এবং নো কালারে কত পার্সেন্ট টলারেন্স? 20% টলারেন্স। সো এইটা অবশ্যই আমাদেরকে স্মরণ রাখতে হবে। সো বাকিটা আশা করি করতে পারবা, তাই না? তো এইটা এতটুকু পর্যন্ত কার কার হয়েছিল তারা একটু কমেন্ট করবা যে ভাই আমার হয়েছিল, তোকে নোবেল দেওয়া হবে, সমস্যা নাই। এখন শোনো, আমি না আমার আগের ক্লাসটা দেখতেছিলাম, শোনো আমি হচ্ছে আমার আগের ক্লাসটা দেখতেছিলাম, তো আমি আমার আগের ক্লাসটা দেখলাম। এখন দেখার পর, হ্যাঁ, তোরা হয়তো এখন ভাবতে পারিস যে ভাই আপনি একটু ফাজিল হয়ে গেছেন, ফাজিল লেভেল হয়ে গেছেন, আমাদের সাথে মজা করতেছেন, ঠাট্টা করতেছেন। চিন্তা করে দেখ, আমি একটু আগে আমার আগের ক্লাস, নিজের ক্লাসে দেখছি, কিন্তু আমি আগে আরো বেশি ফাজিল ছিলাম, ঠিক আছে? আমি আগের ক্লাসটা দেখলাম আর নিজের ক্লাস দেখে হাসি, ঠিক আছে? কারণ ওখানে প্রচুর পরিমাণে কেন জানি ফানি কথা বলছিলাম আমি, ঠিক আছে? তো যাই হোক, ওগুলো থেকে আবার চুরি করে তোমাদেরকে আবার শোনাচ্ছি আমি গল্পগুলো। ওগুলো যেহেতু যদিও বা তোমরা করোনি অবশ্য, ওগুলো তোমাদের বড় ভাইরা করছে, ঠিক আছে? যারা এখন 4th সেমিস্টার আছে আর কি, রানিং। সো ওই সময় আমাদের একটা করে আমি ক্লাস নিয়েছিলাম। স্টুডেন্ট কত হবে? স্টুডেন্ট বড় জোর তোমার মনে করো যে 100-200 জন হবে। আর এখন স্টুডেন্ট করতেছো প্রায় 1000 স্টুডেন্ট ক্লাস করতেছো একসাথে, ঠিক আছে? তো এবার একটা তোমাদেরকে ভেলকিযুক্ত কোশ্চিন দেবো। কি যুক্ত? ভেলকিযুক্ত কোশ্চিন। দেখো বুঝতে পারো কিনা, দেখো কোশ্চিন কিন্তু এইভাবেও হতে পারে। কি কোশ্চিন ভাইয়া? ভালো করে লক্ষ্য করো কিন্তু। দেখো এখানে 4টা কালার আছে। আমি কিন্তু এখন তোমাদেরকে বলবো না যে কোনটা কালার কি, বা তোমাদের কিন্তু পরীক্ষাতে, সরি আমার কোশ্চিনটা অঙ্কন করাটাই ভুল হইলো, আচ্ছা থাক, অঙ্কন করা থাক। পরীক্ষায় কিন্তু এরকম কোনো চিত্রফিত্র দেওয়া থাকবে না। এরকম কোনো চিত্র থাকবে? কোনো চিত্রফিত্র থাকবে না। খালি বাংলায় লেখা থাকবে যে একটা রেজিস্টরের 4টি কালার দেওয়া আছে, এত এত এত। কিন্তু আমার তোমার কাছে কোশ্চিন হচ্ছে এইটাই যে এই যে এখানে এইটা যদি লাল হয় আর এইটা যদি সোনালী হয়, আমার কথা হচ্ছে যে তুমি বুঝলা কেমনে যে সোনালীটা পরে আর লালটা আগে? তোমার কাছে কোশ্চিন আমার এইটাই। বইয়ে দিছে, বইয়ে ধরলাম যে সোনালী আগে দিছে, বইয়ে লিখছে এভাবে যে প্রথম ব্যান্ড এর রং সোনালী,
সোনালি। তখন তুমি চিন্তা করতেছো যেহেতু প্রথম ব্যান্ডের রং সোনালি, তাহলে এটা হবে সোনালি। ইয়েস ভাইয়া, সোনালি হবে। আর এটা ধরলাম লাল। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমরা যে সূত্রটা শিখলাম একটু আগে, এ বি সি প্লাস মাইনাস হচ্ছে ডি পার্সেন্টেজ, এই সূত্রে আমি দেখতেছি ভাই সর্বনাশ, সোনালির আবার ফিরে এর মান কত। আমি লিখে দিছি একটু আগে যে সিরিজটা লিখছিলাম ওখানে কি সোনালি ছিল? সোনালিতে হলো টলারেন্স। কিন্তু যদি এমন আসে তখন কি করবেন? দেখি কি অ্যান্সার দিতে পারছো কিনা। যদি এমন আসে তাহলে কি করবেন? বলো বলো, অ্যান্সার দাও আমাকে। নো নো নো, অনেকেই অনেকভাবে বলছো। ঠিক আছে, এত কঠিন আসবে না বুঝলাম বাবা, কিন্তু আহ, একটা কাজ করো না কেন? একটা ছোট কাজ করো। অনেকে হয়তো বলছো, আমি কমেন্ট দেখতে পাই না অনেকে। সো একটা কাজ করা যায়। কি কাজ ভাই? আরে বোকা, উল্টাই দাও। যদি এমন থাকে, যদি সোনালি আগে থাকে, এটার অর্থ কি জানো? এটা উল্টাই দিছে তোমাকে। তোমার আগে ছিল কেমন? আগে ছিল যেমন, আগে ছিল লাল, আগে সোনালি পরে। আগে ছিল কি লাল আগে না, আর সোনালি কি ছিল পরে ছিল। কিন্তু এখন কি করছে? সোনালি আগে দিছে, মানে কি এরা উল্টাই দিছে। তো তুমি কি করবে? তুমি এটাকে উল্টাই দিবা। উল্টাই দিলে তোমার লালটাই হবে এ, আর সোনালিটাই হবে কি টলারেন্স, যদি এরকম কখনো উল্টাপাল্টা অঙ্ক দিয়ে দেয় আর কি। ঠিক আছে, তো যাই হোক, অঙ্ক যদি দেয় আর কি, দেওয়ার কথা বললাম, যদি এরকম দেয় তাহলে এইভাবে লিখবে। ঠিক আছে। আচ্ছা, তোমাদের এখানে আরেকটা বিষয় আছে, সেটা হলো যে ক্যাপাসিটর। দুটা বিষয় আসে, একটা হলো তোমার ক্যাপাসিটেন্স আর ক্যাপাসিটর। তো আচ্ছা, ক্যাপাসিটরের ক্ষেত্রে আমি একটা বিষয় একটু দেখি যে ক্যাপাসিটর অঙ্কগুলো কি ভিন্ন আছে কিনা। ক্যাপাসিটর যদিও বা কখনো পরীক্ষা আসতে দেখিনি আমি, তাও ভাই করাই দেই। কারণ যদি ফির আল্লাহর মানে কি বলবো আর, মানে বোর্ডের যদি কোনো কারসুজি থাকে, ওই কারসুজিতে যদি এলা দিয়ে দেয়, তাই না? বেগুনি 7, বেগুনি 7। আচ্ছা আচ্ছা, আমি তোমাদেরকে একটু দেখাই দিই, যদি কখনো ক্যাপাসিটর আছে তখন ক্যাপাসিটরের ক্ষেত্রে কি করবা আসলে। ঠিক আছে, সো ক্যাপাসিটরটা একটু দেখাই দেই। এত পিই, ওকে, এত পিই প্লাস মাইনাস 20%। আবার কি করছে এগুলা? আচ্ছা, একটা জিনিস একটু দাঁড়াও দেখি, ক্যালকুলেশন করে ক্যাপাসিটরটা তোমাদেরকে দেখাই দিচ্ছি। একটা মিনিট, 1 মিনিট। 47 তিনটা শূন্য ইন্টু হচ্ছে 20%, 94। আচ্ছা, 94 এত প্লাস মাইনাস, ঠিক আছে। দেখেন, যদি কোনোদিন ক্যাপাসিটর মানে যদি পরীক্ষায় ক্যাপাসিটর ম্যাথ আছে আর কিন্তু এই একই জিনিস, মানে একই সব কিছু থাকবে। ঠিক আছে, এই যে ক্যাপাসিটর, খালি এখানে লেখা থাকবে ক্যাপাসিটরের উপরে এত ব্যান্ডগুলো দেওয়া আছে। ঠিক আছে, সো এখানেও সেম কাজ। ঠিক আছে, এখানেও দেখো ক্যাপাসিটরের ক্ষেত্রে আবার একই সূত্র, এ বি সূত্র বসানো হয়েছে 10⁻⁶ প্লাস মাইনাস হচ্ছে ডি। ঠিক আছে, এবং ক্যাপাসিটরের ক্ষেত্রে কিন্তু এই সাইডে কিন্তু নো কালার ইউজ করা হয়েছিল। ঠিক আছে, ওকে। সো এই বিষয়টা তোমরা একটু বাসায় করার চেষ্টা করবে। ঠিক আছে, এই বিষয়টা তোমরা বাসায় একটু করার চেষ্টা করবা। আচ্ছা, এইবার আসো নাও, ফাইনালি আমি হচ্ছে প্রথম অধ্যায় যেটা আছে এটার সাজেশনটা অলরেডি কিন্তু আমার পেইড স্টুডেন্টকে দেওয়া শেষ। প্রথম অধ্যায় কিন্তু আরও পড়তে হবে অনেক কিছু বিষয়। সো এই বিষয়গুলো তো আমি বললাম। তো এখন আমরা যাচ্ছি সেকেন্ড অধ্যায়। ঠিক আছে, তো যারা সাজেশন চাচ্ছেন তাদের আর কি বলবো আমি, আপনারা যদি মানে ক্লাসটা কিনতেন বা পেইড গ্রুপে যাইতেন তাহলে সাজেশনটা আর প্রয়োজনে পড়তো না, খালি ক্লাস নিতাম, দেখাইতাম, হয়ে যেত। তো যাই হোক, আপনাদের আমি শুধু যতটুকু দেখানো ছিল আমি দেখাই দিলাম। এখন সাজেশন যদি নিতে চাও
সাজেশন যদি পেইডটা নিতে চাও, পেইড নিতে গেলে ভাই পেইডের জন্য কিন্তু ওটার যে আলাদা মূল্য ওটা দিতে হবে, নয়তো আমাকে পেইডের স্ট্রে মারি ফেলবে যে ভাই আপনি কাজটা করলেন কি, আপনি আমাদের কাছে টাকা নিয়ে ওদেরকে ফিরিয়ে দিচ্ছেন। সো সেই জন্য আমি আসলে আমি ওদেরকে একটু আগে বুঝালাম বিষয়টা, যে দেখো যে ডিপ্লোমা সেক্টরে আসলে একটু পিছিয়ে আছে। আমি যদি তোমাদেরকে আজকে 5 মিনিট এখানে দাঁড়িয়ে না কথা বলি, সো এটা আরও অধঃপতন হবে, এটা একদম ধ্বংসের পথেই যাবে। সো আমাকে 5 মিনিট হলে দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলতে হবে, তোমাদেরকে অবশ্যই বিষয়গুলো দেখাই যাবে। তোমরা যদিও আমার কোর্সে স্টুডেন্ট হও চাহে না হও, আমার কোনো সমস্যা নেই, কিন্তু তোমাদের পাশে আমাকে দাঁড়াতে হবে। যদি আজকে না দাঁড়ায় আমি, তাহলে এই ডিপ্লোমা সেক্টরটা অধঃপতন হবে, ঠিক আছে? তো যাই হোক, আমরা প্রথম অধ্যায় থেকে এই ম্যাথটা ভালোভাবে করার চেষ্টা করবো, ঠিক আছে? এছাড়া আমি তোমাদেরকে কিছু জিনিস বলতেছি, এটা পড়ে নিবা। অতি সংক্ষিপ্তের ক্ষেত্রে পড়বা কালার কোডের পদ্ধতি কি, ইলেকট্রনিক্স ডিভাইস কাকে বলে, সোল্ডারিং কাকে বলে, খুবই ভালো একটা প্রশ্ন, ঠিক আছে? তারপর এই যে এগুলো মোটামুটি এগুলো পড়লে হবে। রেজিস্ট্যান্স টলারেন্স বলতে কি বোঝায়, ঠিক আছে? যারা টেকনিক্যাল বই কিনছে তাদের 1 থেকে 5 পড়লে হয় আর কি, ঠিক আছে? তো আমি একটু দেখাই দিই আপনাদেরকে, আপনারা হচ্ছে এটা পরবর্তীতে ভিডিও শেষে দেখে নেবেন। আপনারা এখান থেকে 1 থেকে 6 পর্যন্ত পড়বেন, 1 থেকে 6, আর কিছু লাগবে না, 1 থেকে 6 পর্যন্ত পড়বেন, ঠিক আছে? ওকে, দেখাই দিলাম। এরপরে আসেন, এরপরে যদি আপনারা সংক্ষিপ্ত পড়তে চান, সংক্ষিপ্তের মধ্যে থেকে এই যে এগুলো পড়বেন, আদর্শ সোল্ডারিং এর শর্তসমূহ, এইটা পড়বেন, আদর্শ সোল্ডারিং এর শর্তসমূহ পড়বেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার আসো দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় আসো। দ্বিতীয় অধ্যায়টার নাম কি দেখছো? সেমিকন্ডাক্টর, তাই না? এখন এই সেমিকন্ডাক্টর নাম দেখে অনেকেই ভাবতেছে ভাই আরে কি সেমিকন্ডাক্টর দিছে, ছোটবেলা থেকেই পড়ছি সেমিকন্ডাক্টর কি জিনিস, সেমিকন্ডাক্টর দিয়ে ফুটবল খেলছি, আর এখন দিছি সেমিকন্ডাক্টরটা কি, তাই না? তবে এই সেমিকন্ডাক্টরে কিন্তু মজার একটা ইতিহাস আছে। আজকে আমরা যে সেমিকন্ডাক্টর দেখি, ওই সেমিকন্ডাক্টরের ভেতরে অনেক মজার একটা ইতিহাস আছে। সেই ইতিহাসটা এখন তোমাদের কাছে একটু বর্ণনা করতে হবে আমাকে। তো তোমরা যেটা দেখতেছো খালি চোখে, সেই জিনিসটা অতটাও সহজ না। তোমরা হয়তো ভাবতে পারো যে ভাই সেমিকন্ডাক্টর তো হলো ওইটা যে পরিবাহীর চেয়ে একটু হালকা নিচে হবে, হালকা পরিবাহী হবে, এবং অর্ধপরিবাহীর চেয়ে একটু অপরিবাহীর চেয়ে একটু বেশি পরিবাহী হবে, সেটা হলো অর্ধপরিবাহী, ঠিক আছে? কিন্তু বিষয়টাতে আরো অনেক কিছু আছে, অ্যাড হবে, ঠিক আছে? তো সেই বিষয়গুলো এখন তোমাদেরকে বলবো, কিন্তু দেখি ক্লাসে আসলে কয়জন আছো, আচ্ছা আসো, বেশ কয়েকজন আসো, ঠিক আছে, শুরু করতেছি। দেখো, তোমাদেরকে প্রথমত যে বিষয়টা একটু জানাবো সেটা হলো যে এভাবে আমি একটু বর্ণনা দিচ্ছি। দেখো যে আমি 2টা সোডিয়াম পরমাণু অঙ্কন করছি, ঠিক আছে? এখন বলবো যে ভাই সোডিয়াম পরমাণুর সাথে এখানে কি জানি সেমিকন্ডাক্টরের মানে সাথ কি, সম্পর্ক কি, একটু পরে বুঝবা সম্পর্কটা আসলে কোথায়। তো তোমাকে আমি কয়েকটা কোশ্চিন করব। কোশ্চিন নাম্বার হচ্ছে যে এই সোডিয়ামে প্রত্যেক কক্ষপথে কিন্তু ইলেকট্রন আছে, কি ঠিক বলছি? তুমি শুধু এখন খালি তোমরা যেটা করবে সেটা হলো সিনেমা দেখো না, সিনেমা দেখার মতোই দেখবা, আর হা হু করবা, মাথা নাড়বা, মাথা উঠাবা, ঠিক আছে? এরকম করবা। তাহলে সোডিয়ামে ইলেকট্রন থাকে কিনা? হ্যাঁ ভাইয়া থাকে। এখানে সোডিয়াম ইলেকট্রন থাকে কিনা? হ্যাঁ ভাইয়া থাকে। এখন কোশ্চিনটা হলো যে এই সোডিয়ামের প্রথম কক্ষপথের যে ইলেকট্রনটা আছে, এই প্রথম কক্ষপথের যে ইলেকট্রনটা আছে, আর এই সোডিয়ামের প্রথম কক্ষপথের যে ইলেকট্রনটা আছে, এদের শক্তি সমান কিনা, এটা হলো প্রথম কোশ্চিন। এবার আরেকটা কোশ্চিন হচ্ছে যে এই যে 3টা ইলেকট্রন আছে, এই 3টা ইলেকট্রনের মধ্যে কোনটার শক্তি বেশি? একটু রিপ্লাই দাও। আমরা কি বললাম যে এই যে প্রথম যে ইলেকট্রনটা আছে এখানকার আর এখানকার, এই দুটার শক্তি সেম কিনা, এবং এই যে 3টা ইলেকট্রন আছে সেই 3টার মধ্যে কোনটা শক্তি সবচেয়ে বেশি বা পাওয়ারফুল এখানকার মধ্যে। সমান বলছেন একজন, ওকে 3 নাম্বার, ওকে তোরা কি, আচ্ছা আচ্ছা, ওকে 3 নাম্বার প্রথমটা শক্তি বেশি,
ওকে, মাঝেরটা প্রথমটা আছে। আচ্ছা, এখানে প্রথম যে অ্যান্সারটা হচ্ছে, সেই প্রথমের অ্যান্সারটা হচ্ছে যে এই আমি যেটা বলছিলাম যে এটার প্রথমে যে শক্তি আর এটার প্রথমটার যে শক্তি, এই দুটো শক্তি সেম, ঠিক আছে। এবার আরেকটা যে কোশ্চেন করছিলাম যে এই তিনটা ইলেকট্রনের মধ্যে কোনটা শক্তি সবচেয়ে বেশি, সেটা হলো যে এই 3 নাম্বারের শক্তিটা সবচেয়ে বেশি। কেন 3 নাম্বার শক্তিটা সবচেয়ে বেশি? কারণ এখানকার মধ্যে যে আমার এই দিকে যে নিউটনটা আছে, সেই নিউটন থেকে কিন্তু এ অনেক দূরে আছে। এ কিন্তু খুব সহজেই এই কক্ষপথটা থেকে কিন্তু ছুটে যেতে পারে, এই কক্ষপথটা থেকে কি যেতে পারে, সে ছুটে যেতে পারে, যার কারণে কি হচ্ছে যে এর শক্তিটা একটু বেশি। এখন তোমাদেরকে আমি কয়েকটা এখানে উদাহরণ দেব, উদাহরণগুলো দেওয়ার পরে তোমরা আসলে বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারবে। দেখো আমি একটা মিনিট, দেখো আমি হচ্ছে এখানে একটা গ্রাফ অঙ্কন করব, একটু গ্রাফটার দিকে ভালো করে লক্ষ্য করতে হবে। দেখো আমি এখানে একটা গ্রাফ অঙ্কন করলাম এবং এই গ্রাফে আমি সেম জিনিসটাই এখানে যেটা চিত্র অঙ্কন করছি সেটাই আমি এখানে দেখাবো। সেটা হলো কি, যে আমি এখানে কয়টা অঙ্কন করছি সোডিয়াম, দুটা অঙ্কন করছি সোডিয়াম। তুমি চাইলে এখানে সোডিয়াম আরো একটা নিতে পারো, কোনো সমস্যা নেই। তো আমি এখানে যেটা করতে চাচ্ছি সেটা হলো যে আমি চিন্তা করলাম যে এখানে একটা সোডিয়াম, এখানে আরেকটা সোডিয়াম, এখানে একটা সোডিয়াম, এখানে একটা সোডিয়াম, মানে অসংখ্য এরকম সোডিয়াম আছে। এটা হলো এক্স অক্ষ বরাবর। আর ওয়াই অক্ষ বরাবর কি আছে, ওয়াই অক্ষ বরাবর মূলত আমাদের প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ এবং হচ্ছে আমাদের মনে করলাম যে তৃতীয় কক্ষপথ রয়েছে। এবার আমি এখানে কি দেখলাম, এখানে দেখলাম যে আমার এই সোডিয়ামটার প্রথম কক্ষপথের প্রথম ইলেকট্রনটা আর এই সোডিয়ামটার প্রথম কক্ষের প্রথম ইলেকট্রনটা কি সেম না, মানে শক্তি কি সমান না। তাহলে শক্তির সিরিজটা যদি আমার এমন হয় বা ডায়াগ্রামটা যদি এমন হয়, তাহলে এই যে প্রথম যে আমার সোডিয়ামটা আছে, ধরলাম যে এটা হলো প্রথম সোডিয়াম আর এটা হলো সেকেন্ড সোডিয়াম, তাহলে এই প্রথম সোডিয়ামের জন্য আমার ইলেকট্রনটার অবস্থান কোথায় হবে, ঠিক এই পয়েন্টটা হবে। দ্বিতীয় সোডিয়ামের জন্য ইলেকট্রনটার অবস্থান এখানে হবে। এরকম যদি আমি আরো অসংখ্য সোডিয়াম নেই, তাহলে সবার কি অবস্থানটা এরকম হবে না? তাহলে এটা তো গেল প্রথম কক্ষপথের কথা। এবার যদি আমি দ্বিতীয় কক্ষপথের কথা চিন্তা করি, তাহলে দ্বিতীয় কক্ষপথে সাধারণত ইলেকট্রন থাকে কতগুলা, 8টা করে ইলেকট্রন থাকে। তাহলে এই যে 8টা ইলেকট্রন আর এখানকার দ্বিতীয় কক্ষপথের যে 8টা ইলেকট্রন, তাহলে এই 8টা ইলেকট্রনের শক্তিও কি সেম হবে কিনা বলো, তোমরাই বলো। হ্যাঁ ভাইয়া, সেম হবে। তাহলে সেম হলে আসলে কি হচ্ছে, তাহলে তৃতীয় কক্ষপথের ইলেকট্রনের সংখ্যাটাও কি হবে, সেম হবে শক্তিটা। তাহলে শক্তি সমান হলে সাধারণত এখানে একটা স্ট্রেট লাইন হচ্ছে, এখানে কি একটা হচ্ছে, স্ট্রেট লাইন হচ্ছে। এখানে কিন্তু অনেকটা বিষয় বোঝার আছে, সো ঠান্ডা মাথায় খালি আস্তে আস্তে দেখতে থাকো, ঠিক আছে। তো দেখো এখানে কি একটা হলো, স্ট্রেট লাইন হলো, এটা প্রথম কক্ষপথের জন্য, এটা দ্বিতীয় কক্ষপথের জন্য, এটা হলো তৃতীয় কক্ষপথের জন্য। ক্লিয়ার? তো এখন এই জিনিসটাকে আমি কিভাবে দেখালাম, আলাদা আলাদা ভাবে, মানে আলাদা আলাদা ভাবে একটা করে সোডিয়াম আছে কিন্তু, বাট বাস্তব জীবনে কিন্তু একটা সোডিয়াম কখনো এরকম আলাদা আলাদা অংশে ভাগ করা থাকে না। একটা সোডিয়াম কি থাকে, এভাবে আলাদা আলাদা থাকে নাকি এরকম একটা খণ্ডে থাকে? একটা সোডিয়ামের এটা একটা কি খণ্ড, এই খণ্ডে অসংখ্য কোটি 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 কি আছে, এরকম সোডিয়ামের পরমাণু আছে। তাহলে এই কক্ষে কি আছে, অসংখ্য সোডিয়ামের কি আছে, পরমাণু আছে। তাহলে এই সোডিয়ামের যে অসংখ্য পরমাণুগুলো আছে, সেই পরমাণুগুলো কি আকারে আছে, একসাথে আছে। কিন্তু ভালো করে দেখো, কিন্তু আমি এখানকার যে ডায়াগ্রামটা অঙ্কন করছি, এই ডায়াগ্রামে আমার সোডিয়ামগুলো কিন্তু পরস্পর থেকে আলাদা আলাদা, বাট এখানকার যে সোডিয়ামের খণ্ডটা আছে, এই খণ্ডে সোডিয়ামগুলো সবাই একসাথে আছে, সব পরমাণু একসাথে একত্রে অবস্থায় আছে। সো এখন একত্রে অবস্থায় যখন থাকবে, তখন এটার ডায়াগ্রামটা একটু দেখার চেষ্টা করো। এটার আবার কি হতো, মার্কারটার একটা মিনিট, মার্কারটা চেঞ্জ করে নেই। দেখো একত্রে অবস্থায় যখন থাকবে তখন কি হবে একটু দেখো, যে এইটা ধরে নিলাম আবার ওয়াই অক্ষ, এটা ধরে নিলাম হচ্ছে এক্স অক্ষ। তো একত্রে অবস্থায় থাকার ফলেও আবার এখানে ধরে নিলাম এটা প্রথম কক্ষপথ, প্রথম, এটা হলো দ্বিতীয়, এটা হলো আমার তৃতীয় কক্ষপথ। তাহলে এই যে একত্রে যখন তারা থাকে, তখন কিন্তু এই যে আমার বিন্দুগুলো দেখতেছো, অর্থাৎ এই যে প্রথম সোডিয়ামের শক্তি এখানে দেখতেছো, কিংবা দ্বিতীয় যে সোডিয়ামের শক্তি সেটা এখানে দেখতেছো, সেই শক্তির লেভেলটা কিন্তু আর সেম থাকবে না। এই শক্তির লেভেলটা কিন্তু এরকম, যদি এরকম অসংখ্য, যেহেতু এখানে সোডিয়াম কতগুলো, অসংখ্য সোডিয়াম, তাই না, এই যে অসংখ্য সোডিয়াম, তাহলে এই শক্তির লেভেলগুলো এরকম আপ ডাউন হবে, এরকম আপ ডাউন হবে। তাহলে এটার একটা সহজ মনে করো যে ব্যাখ্যা দেই। কি ব্যাখ্যা ভাইয়া? তো ধরো মনে করো যে আমি খুব দানশীল ব্যক্তি, মনে করো যে আমি খুব দানশীল ব্যক্তি এবং এখানে তোরা যারা আছিস আমি সবাইকে, এখানে তোরা যারা আছিস আমি সবাইকে মনে কর যে 1000 টাকা করে দেব, তাই না?
ভাই এটা তো স্বপ্নের কথা বলি, এটা স্বপ্নের সম্ভব, বাস্তবে সম্ভব না। অবশ্য সত্য কথা বলছি, এটা স্বপ্নের সম্ভব। তো মনে করো যে সাপোজ ধরে নে, সাপোজ তোদের সবাইকে আমি 1000 টাকা করে দিলাম। এখন 1000 টাকা দেওয়ার পর তোদের এখানে সবাইকে আমি প্রত্যেককেই আলাদা আলাদা একটা করে রুমে রাখবো। প্রত্যেকে কি করবো, আমি আলাদা আলাদা একটা করে আমি রুমে রাখবো। তাহলে এখন আমি যদি 7 দিন পর তোদের কাছে যাই, মানে তোদের রুমে যাই, তাহলে ওই 1000 টাকার কি কোনো পরিবর্তন হবে? না, কারণ তোদের ওই রুমে বন্দি করে রাখছি 7 দিন ধরে। তাহলে ওই 1000 টাকা কিন্তু 1000 টাকাই থাকবে, ঠিক আছে? তো এইবার মনে করো যে আমরা সবাই মিলে এবার যাবো হলো পিকনিকে। কোথায় যাবো আমরা? পিকনিকে। এখন কোথায় পিকনিক করতে যাবো ভাই? আমরা পিকনিক করতে যাবো হলো সিঙ্গাপুরে। কোথায় যাবো? সিঙ্গাপুরে পিকনিক করতে। তাও আবার যাবো আমরা বাসে করে, ঠিক আছে? তো 1000 টাকা করে তো তোদের সবাইকে দেওয়াই আছে, আমরা 1000 টাকা করে রাস্তায় পার্টি করব, ঠিক আছে? বা জিনিস কিনে খাবো। এখন পিকনিক যখন আমরা করতে যাচ্ছি বাসে, ঠিক আছে, কোথায় যাবো আমরা জানি? সিঙ্গাপুর। সিঙ্গাপুর যাবো বাসে, ঠিক আছে? এই হলো তোমরা। এখন তোমরা বাসের মধ্যে কি শুরু করলো? এই যে মনে করো বাসটা একটু থামাইলো, ঠিক আছে? কেউ দেখা যাচ্ছে যে বাদামওয়ালা আসলো, 5 টাকা সে বাদাম কিনলো। কেউ দেখা যাচ্ছে যে কি করতেছে, ফ্রেন্ডরা মিলে বাজি খেলতেছে। তোদের মধ্যে তো আবার এগুলোর অভ্যাস আছে যে আয় তুই আর আমি বাজি বাজি ধরি। কি বাজি রে ভাই? যে নীরব ভাইয়ের সাজেশন কালকে 100% আসবে কিনা। আসবে। আমি বাজি ধরলাম 10 টাকা, তুই না 5 টাকা বা 10 টাকা, এরকম তোরা বাজি ধরলি। তো এই যে বাজি ধরাধরিগুলো হচ্ছে, কোথায় হচ্ছে? যখন আমরা একত্রে কোথায় আসি? বাসে আসি। তো এই বাজি ধরাধরির পর যখন আমি সবাইকে আবার একত্রে করব, সবার টাকাগুলো যখন আমি চেক করব, তখন কি ওই 1000 টাকা কি 1000 টাকায় থাকবে? থাকবে কি? থাকবে না। কেউ দেখা যায় চানাচুর খাইছে, ঠিক আছে? কেউ চানাচুর খাইছে, তার 1000 টাকা হয়ে গেছে মনে করো যে 1090 টাকা। কেউ মনে করো যে বাজি ধরছিল, বাজি দিচ্ছে, তাহলে তার কাছে হয়ে গেল 1010 টাকা, ঠিক আছে? আবার কেউ কেউ সাধু ব্যক্তি আছে। সাধু ব্যক্তি কিরকম আছে না আমাদের মাঝে কয়েকটা, কি জানি কয়, আদু ভাই। আদু ভাই ক্লাসে সবসময় চুপচাপ থাকবে, কারোর সাথে কথা বলবেন, একটা টাকাও ব্যয় করবেন, ওরকম আদু ভাই আছে কয়েকটা। ওরা হচ্ছে 1000 টাকা তো 1000 টাকায় আছে, কোনো টাকার পরিবর্তন হয়নি। সো ওই বিষয়গুলো কিন্তু আমাদের এইখানেও হচ্ছে। এখানেও কি হচ্ছে যে আমরা যখন একত্রে অবস্থায় আছি, এই যে দেখো সোডিয়ামটা যখন একত্রে অবস্থায় আছে, তখন এখানকার মধ্যে থেকে দেখা যায় যে বিভিন্ন সোডিয়ামগুলো কি করতেছে, একটা শক্তি আরেকটার সাথে আদান প্রদান করতেছে। যার কারণে কি হচ্ছে, এখানকার যে প্রথম শক্তি স্তরের ইলেকট্রন, মনে করে যে প্রথম সোডিয়ামের যে ইলেকট্রনের শক্তিটা, সেটা ধরে নিলাম এ বাজি দিচ্ছে, যার কারণে এ একটু উপরে থাকবে। দ্বিতীয় মনে করলাম যে সোডিয়াম যে পরমাণুটা আছে, এর শক্তিটা একটু কম, এ মাজা মানে মনে করো যে আদু ভাই, এ মনে করো ঠিক মিডিল লেভেলে থাকলো, এর কাছে 1000 টাকা তো 1000 টাকা আছে। আরেকজন মনে করো চানাচুর খাইছে, আরেকজন মনে করো প্রকৃতির ডাকে সাড়া দিছে। বোঝো তো, প্রকৃতির ডাকে সাড়া দিছে ভাই। মনে করো যে 5 টাকা দিয়ে প্রকৃতির ডাকে সাড়া দিছে। তারপর আরেকজন মনে করো যে ওই আবার ফির বাজি ধরছে, ঠিক আছে? আবার মনে করো এরকম, মনে করো যে এখানে যেহেতু অসংখ্য ভাই, কোটি কোটি পরমাণু, অসংখ্য, তাহলে এরকম বাজি যদি ধরে তাহলে কি হবে রে বিষয়টা? আর ভাই এমন হবে, সুন্দর একটা মানে মোটা একটা লাইন হলো না? দেখ তো মোটা একটা লাইন হয়েছে কিনা বল। সুন্দর একটা মোটা লাইন হয়েছে না? কিন্তু আমরা যখন একই ঘরে ছিলাম, যখন আমরা আলাদা আলাদা ঘরে যখন ছিলাম আমরা, এই যে আলাদা আলাদা ঘরে, তখন কি টাকার পরিবর্তন হয়েছে? এই যে টাকাই আছে, কিন্তু 1000 টাকা তো 1000 টাকাই, যার কারণে এই লাইনটা কি এরকম স্ট্রেট একটা সোজা লাইন হয়েছে। কিন্তু কিন্তু যখন আমরা একই সাথে আছি তখন কি শক্তির উঠানামা হচ্ছে। সেম প্রসেসে দ্বিতীয় কক্ষপথ কি ওরকমটা হবে কিনা? দ্বিতীয় কক্ষপথের ইলেকট্রনগুলো এরকম উঠানামা করবে। হ্যাঁ ভাইয়া করবে, দূর দিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে এখানেও একটা সুন্দর মোটা লাইন হবে। তৃতীয় কক্ষপথে এরকম কি হবে? একটা মোটা লাইন হবে। এই কি ঠিক কিনা? ঠিক কিনা বলো? ঠিক আছে? এই যে কি একটা ডায়লগ পাইছে, খেলেগা ফ্রি ফায়ার। হ্যাঁ রে, ফ্রি ফায়ার কি জিনিস রে? হ্যাঁ, আমার মাঝে মধ্যে মনে হয় কি জানো, আমার মাঝে মধ্যে মনে হয় যে আমি ভাই পড়াশোনা বাদ দিই এদের সাথে ফ্রি ফায়ার খেলি। কারণ এরা নিজেদেরকে কি মনে করে, তোরা কি মনে করিস যে তোরা ফ্রি ফায়ার খেলে একদম মানে খুব মাস্তান হয়ে গেছিস? আমি যদি ধর সাপোজ আমি যদি তোদের এইসব পড়াশোনা না করতাম, মানে আমি এখানে যতটা পরিশ্রম করি, আমি যদি ফ্রি ফায়ারে পরিশ্রম করতাম, তোরা টিকে থাকতে রে বল? মাঝে মধ্যে আমার মনে হয় যে তোদেরকে নিয়ে একদিন পিকনিকে যাবো, তো পিকনিকে যাওয়ার আগে তোদের সাথে একটা ফ্রি ফায়ার গেম খেলবো, দেখি কে যেতে আসলে। মানে তোরা যে ফ্রি ফায়ার খেলে এত মানে কি বলবো, মাস্তানিগিরি করতেছে। হ্যাঁ, সব কয়টাকে না ধরে না মাস্তানিগিরি বের করে দেবো, ফ্রি ফায়ার খেলে গা ফাজলামো। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তোমাদের এই যে যাদের ঘুম পাচ্ছে ভাই, ঘুম পাচ্ছে, এই যে ঘুম পাচ্ছে বলতেছো, তো
বিষয়টা হচ্ছে কি যে দেখেন, আমি আবারও বলি আপনাদেরকে, আমি সেই দিন 12টা পর্যন্ত একবার ক্লাস নিয়েছিলাম পেইড গ্রুপে। তো আমি ওই ক্লাসে একটা কথা বলছিলাম, কি কথা ভাইয়া, যে আমরা এই যে কয়জন আজকে মনে করে জেগে আছি, কিংবা আমার লাইফে তুমি একাই স্টুডেন্ট আছো, বাকি সব কয়টা ঘুমাই গেছে বা অন্য কোনো কাজ করতেছে, সে তার থেকে কিন্তু তুমি এক গুণ হলেও বেশি এগিয়ে আছো। কেন জানো? কারণ কি, দেখো যে যখন তুমি পরীক্ষা দিবা, এখন তো এটা স্বাভাবিক পরীক্ষা, তাই না, মার্কের পরীক্ষা, জিপিএ মার্কের পরীক্ষা, কিন্তু যখন তুমি আর কি মেইন পরীক্ষা দিবা আর কি, যেমন ডুয়েট এডমিশনের কথা আসো, চাকরির কথা আসো, সো এখানে যেটা হয় আসলে, আমরা অনেকেই বলে থাকি ভাগ্যের ব্যাপারটা, তাই না, কিন্তু এখানে আসলে ভাগ্যের সাথে কিন্তু অবশ্যই তার পরিশ্রমটাকেও অ্যাড করতে হবে। কারণ আল্লাহ কিন্তু কারোর সাথে বেইমানি করবে না কখনোই, আল্লাহ কারোর সাথে জুলুম করে না, তাই না। জুলুম করে না অর্থ কি ভাইয়া? দেখো, আমি আমি কিন্তু জানি যে আমি কতটা পড়ছি, আর তুমি কিন্তু জানো যে তুমি কতটা পড়ছো। তো আমি যদি তোমার থেকেও 12টা 1 মিনিট তুমি ঘুমাইছো, 12টায় আমি আরো 1 মিনিট বেশি পড়ছি, তাহলে এখন আল্লাহ কাকে দেখবে? তোমাকে দেখবে না আমাকে দেখবে? অবশ্যই আমাকে দেখবে। তাইলে এখন তুমি চিন্তা করে যদি বলো যে ভাই আমার ভাগ্যটাই খারাপ, ওর ভাগ্যটা ভালো, তাহলে বিষয়টা কেমন হয়ে গেল? পরিশ্রম কখনোই তোমাকে মানে ঠকাবে না, পরিশ্রম অবশ্যই তোমাকে তোমার ফলটা অবশ্যই দিয়ে দিবে, আজ হোক কিংবা কাল হোক। তো সেই জন্য যারা এই যে ঘুম পাচ্ছ করতেছো, একটু ভাই পরিশ্রম করে ক্লাসে থাক, ঠিক আছে, দেখবি যে এটার ফল ভালো কিছুই পাবি। তো যাই হোক, আশা করি এটা বুঝাই ফেলছি, ঠিক আছে, আশা করি এই টপিকটা ক্লিয়ার, যে এই যে ব্যান্ডের বিষয়টা ক্লিয়ার। তাহলে এখন এই যে এই জিনিসটা কিন্তু একটা ব্যান্ডের মতো হয়েছে, আমি বারবার ব্যান্ড বলতেছি, এই জিনিসটা কিন্তু নামে অরিজিনালি ব্যান্ড। এই জিনিসটার নাম কি? এই জিনিসটার নাম হচ্ছে ব্যান্ড। এই জিনিসটার নাম কি? ব্যান্ড। এই আমরা এটাকে এই প্রথম দ্বিতীয় শক্তি স্তর না বলে আমরা এটাকে বলতে পারি এনার্জি ব্যান্ড। কি ব্যান্ড? এনার্জি ব্যান্ড। মনে করলাম এটা E1, এটা E2, আমরা এটাকে বললাম E3। এটা হচ্ছে শক্তি স্তরের কি? ব্যান্ড। এবং এই শক্তি স্তরের ব্যান্ডটা হচ্ছে 2023 সালে ফাইনাল পরীক্ষায় আপনাদের আসছিল যে বর্ণনা করো, ঠিক আছে। সো এই হলো আপনাদের মোটামুটি ব্যান্ড, যে ব্যান্ডটা কি হচ্ছে একটু এরকম মোটা টাইপের হবে। আচ্ছা, এবার এখানে আরো বেশ কয়েকটা কথা আছে, কি কথা একটু দেখো। আমরা এই ব্যান্ডটা থেকে 3টা আলাদা আলাদা ব্যান্ড অঙ্কন করবো, একটু দেখো ভালো করে, যে এরকম একটা ব্যান্ড হবে, এরকম একটা ব্যান্ড হবে, ওকে, আরেকটা এটা তাহলে মিশিয়ে দিই, এটা আপাতত লাগতেছে না আমার, এবং এই আরেকটা ব্যান্ড হবে, ঠিক আছে, হ্যাঁ মোটামুটি এটা হলে হবে। তাহলে এটাকে আমি দিলাম হচ্ছে E1, এটাকে দিলাম E2, এটাকে দিলাম E2, এটা E1, এইটা হচ্ছে কত 1, এটা হচ্ছে E2। আচ্ছা দেখো, এইটাই কিন্তু রচনামূলকের মেইন ফরম্যাটটা আর কি। তো এখানে আমি 3 প্রকারে কিন্তু চিত্র অঙ্কন করছি। তো 3 প্রকারের চিত্র দ্বারা দেখো, তো আমি ধরে নিলাম যে এইটা একটা গ্রাফ, এইটা একটা গ্রাফ, এইটা একটা গ্রাফ। সো আগের মতো চিন্তা করো, ধরে নিলাম যে এইটা হচ্ছে তোমার ম্যাগনেসিয়ামের জন্য, এইটা হচ্ছে তোমার সিলিকনের জন্য, এইটা হচ্ছে তোমার ক্লোরিনের জন্য, ধরে নাও এই 4টা কি ম্যাগনেসিয়ামের জন্য। তার মানে কি এখানে কোটি কোটি কি ম্যাগনেসিয়াম পরমাণু আছে না, তাদের কি শক্তির এরকম কম বেশি হবে কিনা? ইয়েস, ইয়েস ভাইয়া, কম বেশি হবে। আবার এখানেও কি হবে, কোটি কোটি ম্যাগনেসিয়াম আছে, তাদের শক্তির কম বেশি হবে। মজার ব্যাপার হচ্ছে এখানে কি আছে, সিলিকন, তাহলে সিলিকন এই হলো তার চিত্রটা, এই যে এখানে অনেকগুলো কোটি কোটি সিলিকন থাকবে, ঠিক আছে, কোটি কোটি এরকম সিলিকন থাকবে। আবার এখানে কি হবে, সেম সেম জিনিস, ক্লোরিনের এখানে কোটি কোটি পরমাণু থাকবে, মনে করো ক্লোরিন এখানে কোটি কোটি পরমাণু থাকবে, এই যে এখানে ক্লোরিনের পরমাণু অনেকগুলো আছে। এবার দেখো এই চিত্রটাতে আসলে আমরা কি দেখতেছি, এই চিত্রটা আমরা দেখতেছি যে এখানে একটা সুন্দর কিন্তু গ্যাপ তৈরি হয়েছে, আবার এখানেও একটা সুন্দর গ্যাপ আছে, আবার এখানেও একটা বড়সড় একটা গ্যাপ আছে। এই গ্যাপটাকে মূলত আমরা সাধারণত চিহ্নিত করে কিন্তু এখানে আমরা যে সেমিকন্ডাক্টরটা আছে সেই সেমিকন্ডাক্টরটাকে আর কি চিহ্নিত করে থাকি। সো আমরা এখানে দেখতেছি আমাদের যে গ্যাপটা, এনার্জির যে গ্যাপ, সেই এনার্জির গ্যাপটা কি একটু বেশি না, যার কারণে এইটা সাধারণত হয়ে থাকে আমাদের কি মানে গ্যাপ বেশি, যার কারণে এটা হয়ে থাকে আমাদের একটু অধাতু টাইপের, এটা হয়ে থাকে অধাতু টাইপের। আবার এখানের গ্যাপটা দেখো একটু মাঝারি টাইপের, যার কারণে এটা হচ্ছে আমাদের অর্ধ ধাতু। আর এইটার গ্যাপটা একটু কাছাকাছি, যার কারণে এটা হয়ে থাকে মনে করে যে ধাতু, এটা কি হয়ে থাকে, ধাতু হয়ে থাকে। সো এই যে গ্যাপটা আছে, এটাকে বলা হয় মূলত ফরবিডেন এনার্জি গ্যাপ। ফরবিডেন এনার্জি গ্যাপ তোমরা নাম শুনবা, বইয়ে একটু পরে দেখতে পারবা, বইটা খুললেই দেখবা যে ফরবিডেন এনার্জি গ্যাপ, এনার্জি গ্যাপ, সেই এনার্জি গ্যাপটাই হচ্ছে তোমার এই যে এইটা, ঠিক আছে। তাহলে এই ফরবিডেন এনার্জি গ্যাপের কিন্তু একটা সুন্দর মান আছে, এইটার মান আছে, সেই মানটা হচ্ছে 1 ইলেকট্রন ভোল্ট।
ফরবিডেন এনার্জি গ্যাপ ই এর মান হচ্ছে কি 1 ইলেকট্রন ভোল্ট। এখন এটা কিন্তু আমাদের কি এনার্জি বা শক্তি। এখন তোমরা অনেকেই বলবে যে ভাই এটা তো হচ্ছে আমাদের শক্তির একক তো জুল। তোমরা চাইলে এটাকে জুলেও রূপান্তর করতে পারো, সমস্যা নাই। তবে আমাদের 1 ইলেকট্রন ভোল্ট দিয়ে প্রকাশ করা হয় সব ক্ষেত্রে, ঠিক আছে। তো এই হলো আমাদের মোটামুটি দেখা যায় যদি এনার্জি মানে ব্যান্ডের কথা বলে যে এনার্জি ব্যান্ড কি, ফরবিডেন এনার্জি গ্যাপ কি, তাহলে কিন্তু আমাদের এই চিত্রটা ভালোভাবে বর্ণনা করতে হবে। এবার এখানে আরো একটা বিষয় উল্লেখযোগ্য করতে হবে, সেটা হলো যে আমাদের কিন্তু এই E1 আর এই E2 এই নামটা পরিবর্তন করে আমরা আরেকটা নাম দেব। তো সেটার জন্য তোমাদেরকে আমি একটা কোশ্চেন করবো। সেই কোশ্চেনটা হচ্ছে যে আমরা যদি এইটা সিলিকনের সর্বশেষ কক্ষপথ চিন্তা করি, তাহলে সিলিকনের সর্বশেষ কক্ষপথে আসলে কয়টা ইলেকট্রন থাকে? সিলিকনের সর্বশেষ কক্ষপথে মূলত 4টা ইলেকট্রন থাকে, রাইট। ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে 7টা থাকে, আর ম্যাগনেসিয়ামের থাকে সাধারণত 2টা। তাহলে সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনগুলোকে সাধারণত কি বলা হয়? সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনগুলোকে কি বলা হয়? ভ্যালেন্স ইলেকট্রন বলা হয় না? ভ্যালেন্স ইলেকট্রনের সংজ্ঞাটাও কিন্তু বইয়ে আছে, দ্বিতীয় অধ্যায়ে দেখবা যে সর্বশেষ কক্ষপথে যে সকল ইলেকট্রন থাকে সেই সকল ইলেকট্রনকে বলা হয় ভ্যালেন্স ইলেকট্রন। এখন সাধারণত আমরা অনেকেই মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু আমরা একটু আগে কিন্তু আমি বলেছিলাম যে কার শক্তি বেশি সবচেয়ে, রাইট। আমরা কিন্তু এখানে সবাই কিন্তু বলেছিলাম যে এই 3 নাম্বারটার শক্তি সবচেয়ে বেশি, কিন্তু এর চেয়েও আরো একটা শক্তিবান মানে ইলেকট্রন আছে, মানে এই 3 নাম্বারটার চেয়েও আরো একটা শক্তিশালী ইলেকট্রন আছে। সেটা কি ভাইয়া? সেটা হচ্ছে যে এই ইলেকট্রনটার যখন আরো একটা আগে যখন আরো ইলেকট্রন ছিল, যেই ইলেকট্রনটা কি হয়েছে মুক্ত হয়েছে, এই সোডিয়াম থেকে কি হয়েছে সে সরাসরি মুক্ত হয়েছে, অর্থাৎ কি সে সরাসরি কারেন্টের সাথে সম্পর্কযুক্ত, অর্থাৎ সেটাকে বলা হয় কন্ডাক্ট্যান্ট ব্যান্ড, মানে সেটা কারেন্টের সাথে সংযুক্ত। তাহলে এই ব্যান্ডটা হচ্ছে আরো শক্তিশালী, মানে যেটা বেশি শক্তিশালী সেটা কি উপরে থাকা লাগবে না? তো আমি ধরে নিচ্ছি যে এইটা হচ্ছে আমার সেই কন্ডাক্ট্যান্ট ব্যান্ড, তাহলে আমি এটাকে ইসি দ্বারা প্রকাশ করব। আর আমার যে ভ্যালেন্স ব্যান্ডটা আছে অর্থাৎ এই যে সর্বশেষ ব্যান্ডটা, সেটাকে আমি সাধারণত ইভি দ্বারা প্রকাশ করব। এই হলো আমার ইসি কন্ডাক্ট্যান্ট ব্যান্ড, আর এই হলো আমার ইভি, ঠিক আছে। এই হলো আমার ইসি আর এই হলো আমার ইভি। এখন তোমাদের আমি যতটুকু মানে ছিল এখানে মানে ব্যক্তিগতভাবে যতটুকু বেসিক ছিল সবগুলো আমি বলে দিলাম। এখন তোমাদের কাজ কি হবে ভাইয়া? তোমাদের কাজ হবে এখন এই বইগুলো, যার যে বই আছে সবাই এই বইগুলো একটু সুন্দর করে পড়ার চেষ্টা করবা। একটু লক্ষ্য করলেই দেখতে পারবা যে এই চিত্রটা একটু দেখো, এই চিত্রটাতে কিন্তু দেখো কন্ডাক্টন ব্যান্ড, ভ্যালেন্স ব্যান্ড, তারপর থার্ড ব্যান্ড, সেকেন্ড ব্যান্ড। আমি কিন্তু একটু আগেই বললাম যে এই যে কন্ডাক্টন ব্যান্ড সবচেয়ে কিন্তু উপরে যেটা থাকবে সেটা হচ্ছে কন্ডাক্টন ব্যান্ড, তার নিচে যেটা আছে সেটা কি ব্যান্ড? ভ্যালেন্স ব্যান্ড। ওকে, সো এই বিষয়টা কিন্তু অবশ্যই সবাইকেই জানতে হবে এবং পড়তে হবে। যদি না জানো না পড়ো তাহলে কিন্তু পরীক্ষায় এই জিনিসটা যদি আসে তাহলে কিন্তু ভালোভাবে লিখতে পারবা না। পরীক্ষায় যদি কোশ্চেন থাকে যে বিভিন্ন প্রকারের এনার্জি ব্যান্ড ব্যাখ্যা করো, তখন কিন্তু তোমাকে এই 3টা এনার্জি ব্যান্ড অঙ্কন করে অবশ্যই দেখাতে হবে। তো সবকিছু ক্লিয়ার আছে? সবকিছু ক্লিয়ার থাকলে ক্লিয়ার লেখো, ডান লেখো। এবং অনেকেই বলবা যে ভাই এটা আমরা আসলে চিত্রটা কই থেকে পাবো? চিত্রটা আপনাদের বইয়ে আছে, আপনার বই সুন্দর আছে চিত্র, এখানে আপনার চিত্র বই থেকে নিতে পারে এবং এটার ব্যাখ্যাটা মুখে মুখে আপনারা লিখবেন। এই যে চিত্র দেখেন, কন্ডাক্টর, তারপরে হচ্ছে সেমিকন্ডাক্টর, তারপরে হচ্ছে ইনসুলেটরের এনার্জি ব্যান্ডের ডায়াগ্রাম অঙ্কন, ঠিক আছে। খুবই ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেনটা। ওকে, ওয়েল, সো আমরা মোটামুটি এখানকার একটা টপিক শিখলাম দ্বিতীয় অধ্যায়ের, ঠিক আছে, যে ব্যান্ডের বিষয়টা। ওকে, ক্লিয়ার সবার? ওকে, থ্যাংক ইউ ভাই। সবগুলো অধ্যায়ে যেতে গেলে মানে টাইম লাগবে। এখন তোমরা যদি টাইম না দাও তাহলে কিন্তু খুব ঝামেলা, বুঝছো। টাইম ছাড়া এখানে সম্ভব না। কারণ তোমরা যদি একদিনে এসে সব পড়তে চাও একেবারে, এটা কখনোই মানে মানে আমি যদি এখন একটা টপিক বুঝাই কিছুই বুঝবে না, খালি হয়তো সেটা মুখস্থ করা হবে, ঠিক আছে। আচ্ছা, এনার্জি ব্যান্ড গেল। এবার আসো যে এখানে পি টাইপ সেমিকন্ডাক্টর, এন টাইপ সেমিকন্ডাক্টর রয়েছে। অর্থাৎ আমরা যে এই যে সেমিকন্ডাক্টর নিয়ে আলোচনা করতেছি, এই সেমিকন্ডাক্টরের প্রকারভেদ রয়েছে। কি রয়েছে? প্রকারভেদ রয়েছে। এখন দেখো যে আমরা কিন্তু যে সেমিকন্ডাক্টরটা এখান থেকে মানে পেলাম আর কি, বা তৈরি করতেছি, সেই সেমিকন্ডাক্টর ধরে নিলাম যে সিলিকন, ঠিক আছে। সিলিকন কি একটা সেমিকন্ডাক্টর না? এখন এই সেমিকন্ডাক্টর কিন্তু আমাদের বিভিন্ন ধরনের এই যে মোবাইল ফোন বলো, বিভিন্ন ধরনের যে ইলেকট্রনিক্স ডিভাইসগুলো আছে সেগুলোতে ব্যবহার করা হয়। এখন এইটা
কিন্তু সঠিকভাবে আমাদের তড়িৎ প্রবাহ করতে পারে না। এখানে কিছু একটা ভেজাল যতক্ষণ আমরা মিশ্রিত করি নাই ততক্ষণ পর্যন্ত এটা সঠিকভাবে তড়িৎ যে ফ্লোটা সেটা দিতে পারবে না। সো এখানে আমাদেরকে অবশ্যই এই সিলিকনে ভেজাল মিশ্রিত করে তারপর অরিজিনালি আমাদের হচ্ছে সেমিকন্ডাক্টর ধাতু তৈরি করতে হয়। তো সেই ভেজাল মিশ্রিত করার প্রক্রিয়াকে সাধারণত বলা হয় ডোপিং করা। নতুন নাম আসলো কিন্তু, কি নাম? ডোপিং করা। অর্থাৎ খাঁটি সেমিকন্ডাক্টরকে অধিক পরিবাহী করতে যে প্রক্রিয়ায় ভেজাল মিশ্রিত করা হয় তাকে মূলত ডোপিং বলা হয়। কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য আসা, গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সবাই ডোপিংটা পড়বা। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন এই যে ডোপিং করার উপর ভিত্তি করে সাধারণত ডোপিং এর উপর ভিত্তি করে এই সেমিকন্ডাক্টর সাধারণত দুই টাইপের হয়। একটা হলো পি টাইপ সেমিকন্ডাক্টর, আরেকটা হবে তোমাদের এন টাইপ। এই হলো আমাদের দুই প্রকারের সেমিকন্ডাক্টর। তো দুই প্রকারের মধ্যে এক প্রকার 100% থাকবে, এটা নিয়ে কনফার্ম থাকবে। ঠিক আছে, সো দুই প্রকারের মধ্যে যদি একটা থাকে 100% কমন, তাহলে আমি ধরে নিচ্ছি যে পি টাইপ আসলো বা এন টাইপ আসলো। তো এইটার যে ব্যাখ্যা বা চিত্র সেটা কিভাবে আমরা অঙ্কন করতে পারি, একটু বিষয়টা ক্লিন ভাবে বুঝতে হবে আমাদেরকে। দেখো, আমরা যদি মনে করো সাপোজ যে এই যে সিলিকনটা আছে, এই সিলিকনকে আমরা জানি যে এটা সেমিকন্ডাক্টর, কিন্তু এটা অরিজিনালি এখনো কি হয়নি, সেমিকন্ডাক্টরে পরিণত হয়নি। সো আমার এই পাত্রে অনেকগুলো ধাতু আছে সিলিকনে যেটা কিনা গলিত অবস্থায় আছে। যেটা কি অবস্থায় আছে? এখানে গলিত অবস্থায় আছে। ভালো করে বোঝো, কিন্তু আমি ডিরেক্টলি তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি যে কি করে তৈরি করতে হবে। তো এখানে সিলিকনের ধাতুগুলো গলিত অবস্থায় আছে। এখন আমাকে কি করতে হবে? এখানে কিছুটা ভেজাল মিশ্রিত করতে হবে। ভেজাল মানে তো বোঝো না কি? ভেজাল মানে ভেজালি, বাংলাদেশের যে কথা ভেজাল। তাহলে এই ভেজালটা কি হবে? ভেজালটা কিন্তু আমাদের কিন্তু হাঁকাও কোনো কিছু ব্যবহার করা যাবে না। ব্যবহার করতে হবে আমাদের ত্রিযোজী মৌল অথবা পঞ্চমযোজী মৌল। এখানে একটু লিখে দাও ভালো, যে ত্রিযোজী মৌল বা পঞ্চমযোজী মানে কি? ত্রিযোজী মানে তিনটা যোজনী থাকতে হবে, মানে লাস্টের কক্ষপথে তিনটা ইলেকট্রন থাকবে। যেমন ধরো অ্যালুমিনিয়াম, ঠিক আছে। পঞ্চম যোজনীর ক্ষেত্রে অন্য কিছু ধরতে পারে, যেমন ধরো তোমার ফসফরাস, 5টা আছে লাস্টের কক্ষপথে ইলেকট্রন। ঠিক আছে, তো এই হলো আমাদের বিষয় যে ত্রিযোজী হতে হবে অথবা কি হতে হবে? পঞ্চমযোজী আমাদের হতে হবে মৌল। তাহলে আমি যদি মনে করো সাপোজ এই যে এখানে এই সিলিকনের যে পাত্রটা আছে, এই পাত্রে যদি আমি অ্যালুমিনিয়ামকে পরিচালিত করি, এখানে যদি আমি অ্যালুমিনিয়ামকে ফেলাই দিই, তাহলে অ্যালুমিনিয়ামকে ফেলাই দিলে কি হবে? একটু চিত্রটা ভালো করে দেখার চেষ্টা করো। অ্যালুমিনিয়ামে সাধারণত কয়টা ইলেকট্রন থাকে? অ্যালুমিনিয়ামে সাধারণত ভাইয়া শেষ কক্ষপথে 3টা ইলেকট্রন থাকে, 1টা 2টা 3টা। এবং আমার এই সাইডটা ফাঁকা না, এই সাইডটা ফাঁকাটাকে আমি এইভাবে লিখবো গোল আকারে, এবং এইটাকে আমরা সাধারণত খালি স্থান বলতে পারি, যেটাকে সাধারণত আমরা হোল নামে চিহ্নিত করব। ঠিক আছে, তাহলে এখন এই যে চারদিকে 4টা আমাদের পয়েন্ট আছে, সেই 4টা পয়েন্টে কি হবে? যেহেতু দেখো আমরা একটা অ্যালুমিনিয়ামকে এই পাত্রে ফেলে দিলাম, এখন 4টা সিলিকন এই চারদিকে কিন্তু এভাবে ঘিরে ধরবে একে। তাহলে দেখো কিভাবে ঘিরে ধরে। এই যে এখানে সিলিকন একটা থাকবে, আবার এখানেও একটা সিলিকন আসবে, আবার এখানেও একটা সিলিকন আসবে, আবার এখানেও একটা সিলিকন আসবে। তাহলে এই একটা সিলিকনের 4টা শেষ কক্ষপথে ইলেকট্রন দিলাম, এখানেও এর শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা? 4টা, সেটা দিলাম। এর শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা? 4টা দিলাম। আর এর শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা? 4টা দিলাম। এখন এইটাকে সুন্দর একটা বন্ডিং করার জন্য আমরা এরকম চিহ্ন দিয়ে দেবো। হ্যাঁ, এই যে এই চিহ্নটা আমরা ব্যবহার করব। তাহলে এই যে দিলাম বন্ডিং, এই হয়ে গেল আমাদের চিত্র। দেখেন, তাহলে আমরা কি করতেছি? আমরা হচ্ছে এখানে সিলিকনে ভেজাল মিশ্রিত করতেছি যাতে করে এটা আমাদের সঠিকভাবে কাজে ব্যবহৃত হয়। ঠিক আছে, তাহলে এখন এইটা ভাইয়া যে আপনি চিত্রটা অঙ্কন করলেন, বুঝলাম যে এইটাতে আপনি ভেজাল মিশ্রিত করছেন অ্যালুমিনিয়াম। এটা এক ধরনের বিশেষ ধাতু তৈরি হয়েছে বা এক ধরনের সেমিকন্ডাক্টর তৈরি হয়েছে, কিন্তু আমি বুঝবো কিভাবে যে এটা পি টাইপ সেমিকন্ডাক্টর নাকি এন টাইপ সেমিকন্ডাক্টর? এটা পি টাইপ সেমিকন্ডাক্টর হবে নাকি এন টাইপ সেমিকন্ডাক্টর হবে? এটা বোঝার একটা সহজ উপায় হচ্ছে, দেখো যে এখানে কিন্তু ইলেকট্রন ছিল 3টা এবং এখানে কিন্তু একটা হোল রয়েছে, মানে ফাঁকা স্থান রয়েছে যেখানে কি নাই? ইলেকট্রন নাই। ইলেকট্রন মানে কি? ইলেকট্রন মানে হচ্ছে ভাইয়া নেগেটিভ। তার মানে এখানে যেহেতু ইলেকট্রন নাই, তাহলে আছে কি? আছে কিন্তু এখানে অটোমেটিক্যালি একটা পজিটিভ জিনিস আছে। ভালো করে বোঝো, কিন্তু এখানে ইলেকট্রন নাই মানে হোল রয়েছে, তার মানে এখানে পজিটিভ জিনিস রয়েছে। কারণ পজিটিভ মানে কি? পজিটিভ মানেই হচ্ছে কিন্তু এই পি টাইপ। তার মানে আমি যে এই যে চিত্রটা এখানে অঙ্কন করছি, এইটা হচ্ছে আমাদের পি টাইপ সেমিকন্ডাক্টরের চিত্র।
এখন তোমাদের প্রশ্ন আসবে যে পি টাইপ সেমিকন্ডাক্টর ব্যাখ্যা করো। এখন ব্যাখ্যা করার যে ফরম্যাট বা লেখাটা আছে সেটা আমি তোমাদেরকে নোট আকারে ছবি তুলে দিয়ে দেবো, ঠিক আছে? শুধু তোমাদের এতটুকু বুঝতে হবে যে চিত্রটা কিভাবে তোমাদেরকে অঙ্কন করতে হবে, ঠিক আছে? আশা করি এটা বুঝতে পারছো। সবাই বুঝতে পারলে এটা ক্লিয়ার লিখে দাও, ঠিক আছে? সবাই বুঝতে পারলে এটা ক্লিয়ার লিখে দাও। হ্যাঁ, সবাই বুঝতে পারলে ক্লিয়ার লেখো। ওকে, এবার আসো। এবার হচ্ছে আমরা এন টাইপ সেমিকন্ডাক্টর চলে যাই। হ্যাঁ, সবকিছু এখানে ঠিক থাকবে, তবে এন টাইপ সেমিকন্ডাক্টরে আমরা এখানে হচ্ছে যেটা ব্যবহার করব সেটা হচ্ছে যে অ্যান্টিমনি, এসবি অ্যান্টিমনি, যার শেষ কক্ষপথে রয়েছে 5টা ইলেকট্রন। কয়টা ইলেকট্রন? 5টা ইলেকট্রন। তাহলে আমি যদি এখানে অ্যান্টিমনি ব্যবহার করি এসবি, খালি এখানে কি হবে? তাহলে একটা ইলেকট্রন বেশি হবে এই জায়গাতে। ভালো করে দেখো, 1 2 3 4 5টা। সেম কাজ, বাইরে আমি সিলিকন দিয়েছি এবং এখানে একটা অ্যান্টিমনি ব্যবহার করছি আমি ভেজাল হিসেবে, তো বাইরের কক্ষপথে আরো একটা ইলেকট্রন বেশি থাকবে। তাহলে এখন তোমরাই চিন্তা করো তো যে এখানে ইলেকট্রনের সংখ্যা কি বেশি না কম? ভাই ইলেকট্রনের সংখ্যা অনেক বেশি, যার কারণে এইটাকে বলা হয় সাধারণত এন টাইপ সেমিকন্ডাক্টর। এই হলো আমাদের দ্বিতীয় অধ্যায়ের আলোচনা। দ্বিতীয় অধ্যায়ের আলোচনায় আমরা কি কি শিখলাম? আমরা শিখলাম হচ্ছে এনার্জি ব্যান্ড এবং হচ্ছে পি টাইপ এবং হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর। সো এনার্জি ব্যান্ডটা আসার সম্ভাবনা রয়েছে অবশ্যই, এবং হচ্ছে পি টাইপ এবং এন টাইপ সেমিকন্ডাক্টর অবশ্যই, ঠিক আছে? এই হলো আমাদের দ্বিতীয় অধ্যায়ের আলোচনা। এবার আমরা হচ্ছে তৃতীয় অধ্যায়ে ঢুকবো, সেটা হলো ডায়োডে, ঠিক আছে? তো এখন এই তৃতীয় অধ্যায়ে যে ডায়োডটা আছে, এই ডায়োড অনেকেই ভাববেন যে ভাই এই ডায়োডটা যদি আমাদের দ্বিতীয় অধ্যায়ে দিত তাহলে কি ক্ষতি হতো, তাই না? আমি যদি চিন্তা করি এভাবে যে এই ডায়োড তৃতীয় অধ্যায় না দিয়ে যদি দ্বিতীয় অধ্যায় দিত তাহলে কি ক্ষতি হতো? তাহলে বিশাল বড় ক্ষতি হয়ে যেত একটা। কিন্তু কি ক্ষতি? দেখো যে আমাদের আজকে যে এই যে দ্বিতীয় অধ্যায়ে প্রথমে পড়লাম যে সেমিকন্ডাক্টর, এরপরে রয়েছে ডায়োড, এরপরে রয়েছে জিনার ডায়োড, তারপরে রয়েছে আবার কি রেকটিফায়ার। সো এই যে বিষয়গুলো আছে যে ধাপে ধাপে দিচ্ছে, এটার কিন্তু অবশ্যই একটা সুন্দর ব্যাখ্যা রয়েছে, কারণ এই সেমিকন্ডাক্টর থেকে তৈরি কিন্তু ডায়োড, আবার ডায়োড থেকে তৈরি হচ্ছে বিশেষ ধরনের ডায়োড, সেটা হলো জিনার ডায়োড, আবার জিনার ডায়োড থেকে আবার ওইদিকে তৈরি হচ্ছে কি রেকটিফায়ার। তাহলে সবকিছু বিষয় কিন্তু একটা এখানে সিরিয়াল বাই সিরিয়াল যাচ্ছে। তুমি যদি আজকে সেমিকন্ডাক্টর ভালোভাবে না বোঝো, এই যে পি টাইপ এন টাইপ সেমিকন্ডাক্টর বুঝালাম, এটা যদি না বোঝো এখন ডায়োড বুঝবা না, আর ডায়োড না বুঝলে জিনের ডায়োড আরো বুঝবা না, আর এইসব ডায়োড আর জিনের ডায়োড না বুঝলে ওইদিকে পঞ্চম অধ্যায়ে কিচ্ছু বুঝবা না। তাহলে এই যে পর্যায়টা ধাপে ধাপে যাচ্ছে, এটা যদি আমি হুট করে শুরু করতাম তাহলে অনেকেই বুঝতে পারতেন না, যার কারণে এটা আস্তে স্লোলি স্লোলি যাবে, ঠিক আছে? সো এরপরে দেখো তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ের নাম কি? ডায়োড। আচ্ছা, ডায়োড সাধারণত দেখতে কিরকম হয় আমি একটু দেখাই দিই আপনাদের। সো ডায়োডটা দেখতে ঠিক এই যে এরকমটা হবে। সবাই একটু এটা চাইলে গুগলে সার্চ করে দেখতে পারো, দেখে নিবা যে এই অংশটা কালো হবে আর এই অংশটা হবে সিলভার কালারে। এই অংশটা কালো হবে, এই অংশটা কি হবে? সিলভার কালারে। এখন ডায়োডেরও কিন্তু দুটা প্রান্ত থাকবে, একটা হচ্ছে পজিটিভ প্রান্ত আর একটা হচ্ছে নেগেটিভ প্রান্ত। এখন তুমি দেখে বুঝবা কিভাবে যে কোনটা পজিটিভ আর কোনটা হচ্ছে তোমার নেগেটিভ প্রান্ত? খুব সিম্পল একটা সহজ কথা বলে দিই, এখানে আছে কালোর পরিমাণ কি বেশি না কম? ভাই অনেক বেশি কালোর পরিমাণ, তার মানে বেশি মানেই পজিটিভ। আর এখানে সিলভারের পরিমাণ কম, তার মানে এটা নেগেটিভ। তাহলে যেটা কম মানে নেগেটিভ, আর বেশি মানে পজিটিভ, বুঝছো? তাহলে ডায়োডের আমাদের দুই প্রান্তের পজিটিভ আর নেগেটিভ প্রান্তটা বুঝতে হবে। এটাকে সাধারণত আবার এভাবেও লেখা যায়, ঠিক আছে? এভাবেও লেখা হয়। সো এই হলো ডায়োডের আর কি প্রতীক বা চিহ্ন, ঠিক আছে? তো এখন এই ডায়োডটা মূলত কিভাবে তৈরি হয় বা এটার কার্যপ্রণালী আসলে কিভাবে কাজ করে সেইটার কিন্তু বিস্তারিত আলোচনা করা হয়েছে আমাদের তৃতীয় অধ্যায়, এবং তৃতীয় অধ্যায় থেকে একটা রচনামূলক ইনশাল্লাহ কমন থাকবে। আপনাদের যে 5টা রচনামূলকের কথা বলা হয়েছে তার মধ্যে থেকে তৃতীয় অধ্যায়ের রচনামূলকটা কিন্তু অন্যতম, সেটা হলো ভিআই কার্ভের বর্ণনা বা বৈশিষ্ট্য। তো এখন আপনাদের যে অবস্থা বর্তমানে, আপনাদের স্টুডেন্ট গেল কই? আপনাদের অর্ধেক স্টুডেন্ট পালে গেছে, কি একটা অবস্থা, তাই না? আমি যদি এখন বলি যে এই ক্লাসটা আজকে আমি নিলাম, এই ক্লাসটা এখন নেওয়ার পর আমি এটাকে মানে ইয়া করে দেবো, মানে মানে প্রাইভেট করে দেবো, তখন কি একটা অবস্থা হবে বলেন আপনাদের? ক্লাস কেন করলেন না? আপনি তো আপনাদেরকে সবাইকে থাকতে বলছি শেষ পর্যন্ত, আমি তো বলছি যে শেষে মজা আছে।
প্রথম দিকে মজা পাবেন না, কারণ প্রথম দিকে আস্তে আস্তে যাইতে হবে আমাকে। হয়তো অনেক টপিক আপনারা বোঝেন, কিন্তু পরবর্তীতে ওই টপিকগুলো বোঝানোর জন্য অবশ্যই প্রথম টপিকগুলোর প্রয়োজন আছে, ঠিক আছে? ওকে, তাহলে এবার ডায়োডটা আসলে কিভাবে তৈরি হচ্ছে, তাই না? তো আমরা ডায়োডের তৈরিটা দেখবো ঠিক এভাবে। দেখো যে একটা পি টাইপ সেমিকন্ডাক্টর আর একটা এন টাইপ সেমিকন্ডাক্টরকে আমরা হচ্ছে ঠিক এভাবে সংযুক্ত করবো পরস্পরের সাথে। তাহলে এখানে এই যে পি টাইপ সেমিকন্ডাক্টর, এটা কি আমরা জানি পজিটিভ না? পি টাইপ মানে কি? পি টাইপ মানে মনে রাখবা যে পজিটিভ। আর এন টাইপ মানে কি? এন টাইপ মানে হচ্ছে নেগেটিভ। আমি বললাম যে ভাই মাঝে এটা ফাঁকা রাখলেন কেন? ফাঁকা কেন রাখছি এটা একটু পরে বলতেছি আমি। তো আমরা একটু আগে যে ডায়োডের গঠন মানে এমনিতে নর্মালি যে চিত্রটা দেখলাম আর কি, ডায়োডের চিত্র কেমন, এই যেমন না? সো এই এমন চিত্রে আমরা বলছিলাম কিন্তু যে এই প্রান্তটা পজিটিভ আর এই প্রান্তটা নেগেটিভ। তাহলে এখন তুমি যদি চিত্র মানে এই গঠন প্রণালীটা দেখো, তাহলে কিন্তু বুঝতে পারবে যে এটা কেন পজিটিভ আর এটা কেন নেগেটিভ। এখানে দেখো পি টাইপ কি আছে? সেমিকন্ডাক্টর রয়েছে, আর এখানে কিন্তু এন টাইপ সেমিকন্ডাক্টর রয়েছে। দুটাকে সংযোজন করেই কিন্তু আমাদের এই ডায়োডটা গঠন হয়েছে। এখন কথা হচ্ছে ভাইয়া, আপনি মাঝে এই যে এখানে ফাঁকা জায়গাটা রাখছেন, এই ফাঁকা জায়গাটা আসলে কি? একটা বিষয় দেখো, এখানে বুঝাচ্ছি আমি। যে মনে করো আমার কাছে এই যে দুটা মার্কার আছে, এই দুটা মার্কারে আমি যখন এভাবে একসাথে কাছে নিয়ে আসব, মনে করো যে এটা লাল, এটা হচ্ছে কালো। এখন বা এটা পজিটিভ, এটা নেগেটিভ। এখন আমরা কিন্তু জানি পজিটিভ আর নেগেটিভে এইখানে যেটা হবে সেটা হলো যে এরা কিন্তু দেখা যাচ্ছে যে এই পজিটিভ কি করবে, যে এখানকার যে নেগেটিভ আছে বা এখানকার যে নেগেটিভ আছে সেটাকে কিন্তু আকর্ষণ করবে। এইটার পজিটিভটা এখানকার নেগেটিভটাকে এই দিকে একটা আকর্ষণ করবে, আবার এখানেও আকর্ষণ করলো, আবার এখানেও আকর্ষণ করলো। এখন পজিটিভ যখন এই নেগেটিভগুলোকে একটু আকর্ষণ করলো, তখন কি এই নেগেটিভগুলো ছেড়ে দিবে? ছেড়ে দিবে না। তখন এই নেগেটিভগুলো কি করবে, যে এই পজিটিভগুলোর কিছু অংশ কি করবে, এইদিকে আকর্ষণ করবে। যার কারণে এই যে পজিটিভ আর নেগেটিভের যে আকর্ষণ আর বিকর্ষণের ফলে একটা কিন্তু এখানে একটা লেয়ার তৈরি করে। এখানে একটা কি তৈরি করতেছে? লেয়ার বা গ্যাপ তৈরি করতেছে। যার কারণে কিন্তু এখানে একটা ফাঁকা রাখা হচ্ছে। যার কারণে এখানে কি রাখা হচ্ছে? ফাঁকা রাখা হয়। তো বুঝতে পারছো যে কেন ওখানে ফাঁকা রাখা হয়েছে? আচ্ছা, ওকে, বুঝতে পারছো? তো এই ফাঁকা জায়গাটা কিন্তু অনেক সবাইকে ভালোভাবে বুঝতে হবে, বুঝছো? এটা ভালোভাবে না বুঝলে কিন্তু হবে না। এই ফাঁকা জায়গাটা সবাই বুঝছো যে এখানে কি হয়েছে, যে এখানকার পজিটিভগুলো এইদিকে নেগেটিভগুলোকে আকর্ষণ করছে, আর নেগেটিভগুলো পজিটিভগুলোকে আকর্ষণ করে এখানে এক ধরনের লেয়ার তৈরি করছে, ঠিক আছে? তো এই লেয়ারটার নাম হচ্ছে ডিপ্লেশন লেয়ার। নাম কি? নাম হচ্ছে ডিপ্লেশন লেয়ার। তো আমি এখানে যে যে নামগুলো বলতেছি সবাই নামগুলো কিন্তু মনে রাখবা। একটা নাম বলছি পি টাইপ, এন টাইপ, তারপরে বলছি ওইদিকে ডোপিং এর কথা বলছি, আর এখানে একটা কথা বললাম কি? ডিপ্লেশন লেয়ার। সো এই ডিপ্লেশন লেয়ারটা এই যে এই আকর্ষণ আর বিকর্ষণের কারণে কিন্তু তৈরি হচ্ছে, ঠিক আছে? তাহলে এটাই হলো আমাদের মোটামুটি ডায়োডের গঠনের আর কি, মানে ভেতরের দিকটা, অভ্যন্তরীণ দিকটা। এখন জানতে হবে যে আমাদের এই ডায়োডটা আসলে কিভাবে কাজ করবে বা এটার কার্যপ্রণালীটা কিভাবে হবে, ঠিক আছে? তো সেটা আমরা এখন দেখার চেষ্টা করব। ডায়োডের এবার কার্যপ্রণালী দেখার চেষ্টা করবো আমরা, ঠিক আছে? দেখেন, তাহলে ডায়োডের কার্যপ্রণালী এখন দেখতে গেলে এখন আমাদের কি করতে হবে? সেটাকে বৈদ্যুতিক সংযোগ করতে হবে, সেটার সাথে বিদ্যুৎ সংযোগ করতে হবে, তাই না? তো এখন আমি একটা ডায়োডকে এবার সিম্পলি এভাবে আর্ট করলাম। এখানে আর ডিপ্লেশন লেয়ার আমি দিলাম না, এখানে পজিটিভ 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 মনে করো যে ডিপ্লেশন লেয়ার আছে মনে মনে, ঠিক আছে? মনে করে ডিপ্লেশন লেয়ার আছে। তাহলে এই যে ডায়োডটা আছে, এই ডায়োডটার সাথে যখন আমি এখানে একটা ব্যাটারি, এই যে ব্যাটারি সংযোগ করব, এই ব্যাটারি এটা পজিটিভ প্রান্ত আর এটা হলো নেগেটিভ প্রান্ত, এটা হলো পি টাইপ, এটা হলো এন টাইপ। যখন আমি সংযোগ করব তখন এখানে কি ঘটনা ঘটবে? এখানে মূলত আমাদের বায়াসিং ঘটবে। আরেকটা নতুন নাম বললাম, কি নাম বললাম? বায়াসিং এর কথা বললাম আমি এখানে। অর্থাৎ যখন একটা ডায়োডকে পরিচালনা করার জন্য বাইরে হতে, একটা ডায়োডকে পরিচালনা করার জন্য বাইরে হতে যে ডিসি সাপ্লাই দেওয়া হয়, এই যে বৈদ্যুতিক ব্যাটারিটার জন্য আমরা কি দিচ্ছি? ডিসি সাপ্লাই। যে ডিসি সাপ্লাই দেওয়া হয় সেটাকেই মূলত বলা হচ্ছে বায়াসিং। এটাকে বলা হয় কি? বায়াসিং। আমার কিন্তু আগে এই কথাগুলো শুনে কিন্তু বিরক্ত লাগতো যে বায়াসিং কি জিনিস, ঠিক আছে? তবে এটা বুঝে বুঝে পড়লে কিন্তু এটা টপিকটা মজার, ঠিক আছে? যে আমরা যখন এটা ব্যাটারির সাথে সংযোগ করব
যখন কারেন্ট ফ্লো হবে তখন এটাকেই বলা হচ্ছে মূলত বায়াসিং। এখন এই বায়াসিং এর আবার দেখা যায় যে প্রকারভেদ রয়েছে। বায়াসিং এর কি রয়েছে? প্রকারভেদ রয়েছে। তো বায়াসিং মূলত দুই প্রকারের হবে। একটা হবে তোমার ফরওয়ার্ড বায়াস, আরেকটা হবে তোমার রিভার্স বায়াস। এই হলো আমাদের দুই প্রকারের বায়াস আর কি। তো ফরওয়ার্ড বায়াসটা কি আর রিভার্স বায়াসটা কি, এটা কিন্তু আমাদের মোটামুটি সংক্ষিপ্তে কোশ্চেনে আসে যে ফরওয়ার্ড বায়াস ব্যাখ্যা করো, রিভার্স বায়াস ব্যাখ্যা করো, ঠিক আছে। সো প্রত্যেকটা টপিকেই কিন্তু এখানকার অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই যে বায়াসিং এর যে কথা বললাম, এই বায়াসিং এর সংজ্ঞাটা আবার দেখা যায় অতি সংক্ষিপ্তে দিয়ে দেয়। আবার ফরওয়ার্ড বায়াস কাকে বলে এটা সংজ্ঞাটাও দেয়, কিংবা রিভার্স বায়াস কাকে বলে এটা সংজ্ঞাটাও কিন্তু দেয়। আর আমরা যদি এই ফরওয়ার্ড বায়াস আর রিভার্স বায়াস বুঝতে না পারি, তাহলে আজকে আমাদের যে ডায়োডের যে ভিআই কার্ভ, ভিআই যে কার্ভ আছে, এই ভিআই কার্ভ কিন্তু আমরা কখনোই বুঝতে পারবো না যদি আমরা ফরওয়ার্ড আর রিভার্স বায়াসটা বুঝতে না পারি, ঠিক আছে। তাহলে বায়াসিংটা বুঝছো কিনা একটু আমাকে ক্লিয়ার ভাবে বলবা, বায়াসিংটা বুঝতে পারছো কিনা আমাকে একটু ক্লিয়ার ভাবে বলবা। বায়াসিংটা বুঝছো কিনা আমাকে একটু ক্লিয়ার ভাবে বলবা। ভিডিওটা কি আটকে গেছিল নাকি? বায়াসিংটা ক্লিয়ার ভাবে বুঝছো? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তোরা এবার যদি কেউ খেলেগা ফ্রি ফায়ার লিখিস, সত্যি কথা বলতে ব্লক দেবো কিন্তু, বলে দিলাম। আর একবার ব্লক দিলে কিন্তু আমি আর কিন্তু ব্লক কাউকে খুলি না, সারা জীবনের জন্য কিন্তু ব্লক। তো আমি বললাম বুঝছিস কিনা, তুই লিখছিস খেলেগা ফ্রি ফায়ার মানে ফাজলামো। আচ্ছা, এবার আসেন যে বায়াসিং আবার আমি একটু বলে দিই, অনেকে বলছেন আবার বুঝেন। বায়াসিং হচ্ছে ভাই যে এই পি টাইপ সেমিকন্ডাক্টর আর এই যে এন টাইপ সেমিকন্ডাক্টর, এইটা পুরোর নাম কি? ডায়োড। তো ডায়োডকে পরিচালিত করার জন্য বাইরে হতে যে ডিসি সাপ্লাই দেওয়া হয় তাকেই বায়াসিং বলে। মানে ধরো তুমি সাপোজ একটা লাইট জ্বালাবা, বা ধরো সাপোজ তুমি একটা এই যে বৈদ্যুতিক মোটর চালাবা। তো বৈদ্যুতিক মোটর চালাতে গেলে কি করতে হবে তোমাকে? এই যে বাইরে হতে একটা ব্যাটারির সাথে সংযোগ দিতে হবে। তাহলে এই যে বাইরে হতে যে সংযোগ দিচ্ছে এটাকে বলা হয় বায়াসিং। এটা কি বলে? বায়াসিং বলে। তো বায়াসিং দুই প্রকার, একটা ফরওয়ার্ড বায়াস আর একটা হচ্ছে রিভার্স বায়াস। তো ফরওয়ার্ড বায়াসটাকে একটু দেখার চেষ্টা করো। তো আমি এখানে যে চিত্রটা অঙ্কন করছি এটাই মূলত ফরওয়ার্ড বায়াসের একটা চিত্র। তো ফরওয়ার্ড বায়াস কাকে বলে দেখো, যে যদি কোনো ডায়োডের পি টাইপ সেমিকন্ডাক্টরের সাথে ব্যাটারির পজিটিভ প্রান্ত এবং পি টাইপ সেমিকন্ডাক্টর না বলে আমরা এভাবে বলতাম যে যদি কোনো ডায়োডের পি টাইপের প্রান্তের সাথে ব্যাটারির পজিটিভ প্রান্ত এবং এন প্রান্তের সাথে ব্যাটারির নেগেটিভ প্রান্ত পরস্পর সংযুক্ত থাকে, তাহলে সেটাকে মূলত বলা হচ্ছে ফরওয়ার্ড বায়াস। অর্থাৎ পি টাইপের সাথে পজিটিভ প্রান্ত আর এন টাইপের সাথে হচ্ছে নেগেটিভ প্রান্ত, এই সংযোগকেই মূলত বলা হচ্ছে ফরওয়ার্ড বায়াস। এবং এই সংযোগের কারণেই কিন্তু, ভালো করে বোঝো কিন্তু এই বিষয়টা, এই সংযোগের কারণেই কিন্তু এখানে ইলেকট্রন বিন্যাসের ফলে এই ডায়োডটা কাজ করবে। এই ডায়োডটা কি করবে? কাজ করবে। এটা চিত্রটা যদি এমন করে একটু দেখাই, যে দেখো এটা চিত্রটা মূলত এই যে এমন হয় আর কি। যদি এটা সংকেতের চিহ্ন অঙ্কন করি তাহলে যেমন হবে, দেখো পজিটিভ প্রান্ত এদিক দিয়ে কিন্তু ডায়োডটা কি চলবে, এটা কি চলবে, আমি লিখতেছি চলবে মানে কাজ করবে। ধরো তুমি এখানে সাপোজ একটা মানে বল লাগাই দিলা, এই বাতি লাগাই দিলা, এই বাতিটা কিন্তু সুন্দর করে জ্বলবে। কিন্তু যখন রিভার্স বায়াসে যাবো তখন কিন্তু সেটা জ্বলবে না, সেটা একটুবার ব্যাখ্যা করতেছি। তো ফরওয়ার্ড বায়াস কি? যে পজিটিভের সাথে পজিটিভ প্রান্ত, নেগেটিভের সাথে নেগেটিভ প্রান্ত। তাহলে যখন আমরা এখানে পজিটিভ প্রান্তের সাথে পজিটিভ প্রান্ত দিই, তাহলে এটা চলে কিভাবে একটু ব্যাখ্যা দিচ্ছি আমি ছোট করে। সেটা হলো যে আমরা কিন্তু জানি যে এখান থেকে কি আসে, এখান থেকে কিন্তু ইলেকট্রন আসে। তো ইলেকট্রন আর এখানকার কি আছে? পজিটিভ প্রান্ত। তাহলে ইলেকট্রন কি হয়? পজিটিভের সাথে আকর্ষিত হয়, মানে আকর্ষণ ঘটে একটা, যার কারণে কিন্তু এই ইলেকট্রনটা এদিক দিয়ে ফ্লো ঘটে, তার মানে কি কারেন্ট প্রবাহিত হয়। কিন্তু রিভার্স বায়াসের ক্ষেত্রে যদি একটু চিত্রটা দেখো, সেম চিত্রই হবে, শুধু একটা পরিবর্তন হবে, সেটা হলো যে পজিটিভ পজিটিভ পজিটিভ, নেগেটিভ নেগেটিভ, এটা হবে নেগেটিভ আর এটা হবে পজিটিভ। আমরা কিন্তু জানি সবাই যে বড়টা পজিটিভ হয় আর ছোটটা কি হয়? নেগেটিভ হয়। তাহলে এখানে কি ঘটলো? এখানে মূলত রিভার্স বায়াসের ক্ষেত্রে যেটা করলো যে ডায়োডের পজিটিভের সাথে ব্যাটারির নেগেটিভ প্রান্ত এবং ডায়োডের নেগেটিভের সাথে ব্যাটারির পজিটিভ প্রান্ত সংযোগ থাকলে বা যে বায়াসিং করা হচ্ছে সেটাকে মূলত বলা হচ্ছে রিভার্স বায়াস। তাহলে রিভার্স বায়াসের ক্ষেত্রে যেটা ঘটলো যে এই যে ব্যাটারি যেহেতু পজিটিভ প্রান্তটা এই দিকে, তার মানে কি এখান দিক দিয়ে ইলেকট্রনটা এই দিক দিয়ে যাবে,
কিন্তু ইলেকট্রনটা যখন এই দিক দিয়ে যেতে চাচ্ছে তখন এখানে দেখতেছে আগে থেকেই একটা করে নেগেটিভ যুক্ত আছে, মানে ইলেকট্রন তো এমনিতেও নেগেটিভ, আবার এখানেও দেখা যাচ্ছে নেগেটিভ জিনিস, তার মানে কি এটা বিকর্ষণ হবে, এই দিক দিয়ে কখনোই সে যেতে পারবে না, যার কারণে রিভার্স বায়াসে কারেন্ট ফ্লো হয় না। বোঝা নাই মনে হয় নাকি? আমি আবার বলি, এই দিক দিয়ে যখন ইলেকট্রনটা যায় তখন দেখতেছো কি পজিটিভ জিনিস, ইলেকট্রনকে আকর্ষণ করবে কিনা, করবে, কিন্তু এইখানে আছে পজিটিভ আর এখানে আছে কি নেগেটিভ, তাহলে এখন সরি এখানে আছে তোমার পজিটিভ, কিন্তু এই দিক দিয়ে যে ইলেকট্রনটা যাচ্ছে সেই ইলেকট্রনটা এখানকার যে নেগেটিভ গুলো আছে তারা কি বিকর্ষণ করে ভাগাই দিবে না, কারেন্টকে ভাগাই দিবে না, তাহলে কারেন্ট কি এদিক দিয়ে যাইতে পারবে? কারেন্ট কি রিভার্স বায়াসে যাইতে পারবে? কখনোই যাইতে পারবে না, যার কারণে আমরা বলি সাধারণত ফরওয়ার্ড বায়াসে কারেন্ট ফ্লো হয় কিন্তু রিভার্স বায়াসে কারেন্ট ফ্লো হয় না। তো এতটুকু বুঝছো কিনা সবাই একটু বলবা, এতটুকু বুঝছো সবাই? যারা ঘুমাচ্ছে তারা ডিম খাবে, ঠিক আছে? তারা যে ক্লাসে, তোমাদের কলেজে ক্লাসে আমি জানি না এইভাবে বুঝায় কিনা ভাই, সত্যি কথা আমি জানি না আসলে, তোমাদের ক্লাসে কলেজে যদি এইভাবে বুঝায় তাহলে খুব ভালো, তাতে কোনো কথা নাই, তোমরা সব খুব সৌভাগ্যবান ব্যক্তি। কলেজে কি এইভাবে বুঝায়? কলেজে কি এই টপিকগুলো এইভাবে বুঝায় তোমাদের? ওকে, আচ্ছা দেখেন, তাহলে আমরা এবার তাহলে ফরওয়ার্ড রিভার্স বুঝলাম। এখন আরেকটা বিষয় বলে দেওয়া উচিত ছিল, সেটা হলো যে ফরওয়ার্ড বায়াসে কিন্তু কারেন্ট ওই দিক দিয়ে না গেলেও কিছু লিকেজ কারেন্ট থাকে না? লিকেজ কারেন্ট বোঝো? মনে করো যে এই যে পাইপ আছে তোমার কাছে, একটা পাইপ দিয়ে তুমি পানি দিচ্ছ, তো এই পাইপের ভেতরে কিছু লিকেজ থাকে না, ফুটা থাকে না, ফুটা দিয়ে পানি বের হয়, ঠিক তেমনই রিভার্স বায়াসের ক্ষেত্রেও কিন্তু কিছু লিকেজ থাকে বা লিকেজ কারেন্ট থাকে, সেই লিকেজ কারেন্টটাও ওই দিক দিয়ে ফলো হয়। সো যার কারণে রিভার্স বায়াসে খুব সামান্য পরিমাণ কারেন্ট ফ্লো হয়, কিন্তু ফরওয়ার্ড বায়াসে অনেকটাই কারেন্ট প্রবাহিত হয়, কিন্তু রিভার্স বায়াসে কি হয়? সামান্য পরিমাণ কারেন্ট ফ্লো হয়। তো আশা করি রিভার্স ফরওয়ার্ড বুঝে গেছো। এই রিভার্স ফরওয়ার্ড বুঝে গেছো মানে কি, ডায়োড বুঝে গেছো তুমি। এবার আসো যে তোমাকে দেখাবো যে ডায়োডের আসলে ব্যবহারটা কোথায় হয়। এই যে দেখো আমার হাতে দেখো ফোন এবং হচ্ছে চার্জার, আমি এখন চার্জ দিচ্ছি। সো আমি আগের যখন ছোট ছিলাম তখন আগের একটা চার্জার ছিল, কালো চার্জার, এবং সেই কালো চার্জারে কিন্তু এখানে একটা লাল বাতি ছিল। তো আমি দেখতাম কি যে ওই চার্জারটা যখন এই বোর্ডে ঢুকানো হতো তখন লাল বাতিটা জ্বলতো, আবার যখন বোর্ড থেকে খোলা হতো চার্জ শেষে তখনও দেখতাম যে বাতিটা জ্বলতো। তোমাদের সাথে কি এটা কখনো হয়েছে? অবশ্যই মনে হয় একবার না একবার হলেও হয়েছে, কিন্তু যে আমি দেখলাম যে বোর্ড থেকে খোলার পরও এই বাতিটা জ্বলতেছে, তখন নিজেকে ভাবতাম যে ভাই আমি মনে হয় খুব বড় বিজ্ঞানী হয়ে গেলাম, এরকম কিছু একটা, ঠিক আছে? তো অনেক বড় কিছু আবিষ্কার করে ফেলছি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে না, যে এই বাতিটা জ্বলার মেইন কারণ হচ্ছে যে এই যে মোবাইলটা থেকে যে চার্জ হয়েছে সেই চার্জটা আবার পুনরায় এখানে গিয়ে কি করতেছে, এটাকে জ্বলাচ্ছে। কিন্তু বর্তমানে যে আর কি আমাদের চার্জারগুলো আছে সেই চার্জারগুলোতে এরকম ঘটনা ঘটে? কখনোই ঘটে না। কেন ঘটে না? কারণ এই চার্জারগুলোতে ব্যবহার করা হয় এই যে ডায়োড। এই চার্জারগুলোতে কি ব্যবহার করা হয়? ডায়োড ব্যবহার করা হয়। একটু ব্যাখ্যা দিচ্ছি, দেখেন এটা একটু সুন্দর ব্যাখ্যা দিচ্ছি। এই যে দেখো, এইটা হচ্ছে মনে করো তোমার চার্জার, ঠিক আছে? তো এই যে চার্জারের তার, আর এইটা হচ্ছে তোমার মনে করো আইফোন। আইফোন কত? আইফোন কত বলো? আইফোনে তো মনে করো একটা ইয়া থাকে না, এরকম কাটা আপেল, কাটা। আচ্ছা আমি আমি একটা বিষয় চিন্তা করো যে আইফোনে আছে এরকম কাটা আপেল, মানে খাওয়া আপেল, তারের দাম নাকি কত 1,30,000 40 2 লাখ টাকা করে। চিন্তা করে দেখো আইফোন যদি খাওয়া না হতে, মানে না হয়ে ভালো আইফোন হইতো, তাহলে চিন্তা করো কত টাকা দাম হইতো। হ্যাঁ, চিন্তা করা যায়। তো যাই হোক ভাই, অত বিষয় আমাদের জানার দরকার নেই। তো দেখেন, আচ্ছা আমরা যে এই যে তারটা দেখলাম, এই তারের ভিতরে কি আসলে একটা গেল রে ফোনটা রে, এই তার কয়টা? একটা তারে আসলে কি নাকি দুইটা আছে ভেতরে? এখানে কি একটাই তার নাকি দুটা? দুটা না, এর ভেতরে পজিটিভ আছে আবার কি একটা আছে, মানে একটা লাল আছে একটা কালো আছে তার, তাই না? তো আমি ধরে নিলাম যে ওই তার এখানে কয়টা আছে? দুইটা আছে, এই যে দুইটা তার, একটা পজিটিভ তার আর একটা কি তার, নেগেটিভ তার, এখানে চার্জ হচ্ছে। তো এখন কি হচ্ছে দেখো, যখন এখানে চার্জ হচ্ছে তখন আমি যদি এখানে একটা ডায়োড ব্যবহার করি, কি ব্যবহার করি? একটা ডায়োড ব্যবহার করি। দেখো আমি এখানে একটা ডায়োড ব্যবহার করব, অর্থাৎ আমি এখানে একটু সোজা করে অঙ্কন করি। এই যে দেখো এখানে একটা কি ব্যবহার করলাম, এখানে একটা এই যে ডায়োড ব্যবহার করলাম। তো এই ডায়োড ব্যবহার ফলে কি হলো ঘটনাটা, এখানে কারেন্ট কিন্তু এদিক দিয়ে কি যাবে, এই যে পজিটিভ দিয়ে কারেন্ট কি
এদিক দিয়ে মোবাইলে যাবে। কিন্তু যখনই আমি এই যে এটা মনে করো প্লাগ, যখনই আমি এই প্লাগ থেকে ফোনটা খুলে ফেলবো, যখনই আমি ফোন থেকে মানে প্লাগটা খুলে ফেললাম আর কি এখান থেকে, তো তখনই কি হবে যে এই যে ফোনের যে চার্জটা আছে সেই চার্জটা কিন্তু আবার এই দিক দিয়ে মানে উল্টো দিক দিয়ে যেতে চাবে, গিয়ে কিন্তু এখানে আবার লাইটটাকে জ্বালানোর চেষ্টা করবে। কিন্তু এখানে দেখো তো কি আছে ভাই, এখানে তো এই যে জিনিসটা এমন, জিনিসটা কারেন্টটা আসতে যাচ্ছে এই দিক দিয়ে, কি কারেন্টটা কি এদিক দিয়ে আসতে যাচ্ছে না, কিন্তু এই জিনিসটা কি রিভার্স হচ্ছে না, মানে কি রিভার্স বায়াস না। তো রিভার্স বায়াসের কারণে কি হচ্ছে, কারেন্টটা কখনোই যেতে পারে না। এইটাই হলো মূলত আমাদের ডায়োডের কাজ। তো ডায়োডের কাজ হচ্ছে একমুখী কারেন্ট প্রবাহ বা ইলেকট্রন প্রবাহ। ডায়োডের কাজ কি আবার বলতেছি, ডায়োডের কাজ হচ্ছে একমুখী ইলেকট্রন প্রবাহ। এইটা আমাদের মানে কত কাজে লাগে যে ভাই এটা বলে শেষ করতে পারবো না। এটার ব্যবহার অনেক মানে প্রচুর পরিমাণে ব্যবহার এটার, যে একমুখী ইলেকট্রন প্রবাহের কারণে এই ডায়োডটা ব্যবহার করা হয়। দেখো এই দিক দিয়ে যেতে পারবে কিন্তু কারেন্ট এদিক দিয়ে আসতে পারবে না। তাহলে সবাই বুঝতে পারলে একটু ডান লেখো, সবাই বুঝতে পারলে ডান লেখো। এবার কিন্তু আমরা আমাদের মেইন যে টপিক সেটা হলো ভিআই কার্ভ, সেখানে যাব। বাহ, স্টুডেন্ট দেখি ভালোই কমতেছে, 500 জন স্টুডেন্ট, তাও অবশ্য অনেক স্টুডেন্ট, হিউজ স্টুডেন্ট, তাই না? খারাপ না, এতক্ষণ ধরে ক্লাস করতেছে তাও ভালো। এখন থাকো, সমস্যা নেই। তো এরপরে দেখো, এখন তাহলে আমরা ভিআই কার্ভে যাই। হ্যাঁ, তো সবাই আশা করি এইসব বিষয় বুঝতে পারছো, বিষয়গুলো ভালো লাগলে। হ্যাঁ, আচ্ছা এখানে আচ্ছা, একদম বলছো যে ভাইয়া মাইনরিটি কি মেজরিটি কি। দেখো, মাইনরিটি মানে হচ্ছে কম আর মেজরিটি মানে বেশি, শুধু এতটুকু মনে রাখবা। বেশি আর একটা মাইনরিটি মানে হচ্ছে কম। তাইলে মেজরিটি মানে কি বেশি আর মাইনরিটি মানে হচ্ছে কম। তাহলে দেখো, আমি যদি এখানে একটা পি টাইপ সেমিকন্ডাক্টর চিন্তা করি, তাহলে পি টাইপ সেমিকন্ডাক্টরের সবচেয়ে বেশি কি থাকে, পি টাইপ সেমিকন্ডাক্টরের সবচেয়ে বেশি কিন্তু এই পজিটিভ থাকে আর কিছু পরিমাণে এরকম নেগেটিভ থাকে। তাহলে পি টাইপ সেমিকন্ডাক্টরে সবচেয়ে বেশি যেটা থাকে, এই যে মনে করো যে পজিটিভ জিনিস যেটাকে হোল বলা হয়, তো এই হোলকে সাধারণত কি বলা হয়, মেজরিটি ক্যারিয়ার বলা হয়। আর এখানে যে এই যে নেগেটিভ যে জিনিসগুলো আছে সেগুলোকে সাধারণত বলা হয় মাইনরিটি। ঠিক আছে, আবার এন টাইপের ক্ষেত্রে কি হবে, এন টাইপের ক্ষেত্রে এখানে নেগেটিভ প্রচুর পরিমাণে আর পজিটিভ কম। তাহলে এন টাইপের ক্ষেত্রে সাধারণত এই ইলেকট্রনকে বলা হয় মেজরিটি ক্যারিয়ার আর হোলকে বলা হয় মাইনরিটি ক্যারিয়ার। ঠিক আছে, এই হলো বিষয় ওখানকার। আচ্ছা যাই হোক, আমি ভিআই কার্ভটা একটু দেখাই দিই, দেখেন। আচ্ছা, ভিআই কার্ভটা খুবই চমৎকার একটা বিষয়। দেখেন যে আমরা এতক্ষণ ধরে যে বিষয়গুলো আর কি এখানে আলোচনা করলাম সেই বিষয়গুলোর উপরেই কিন্তু এই ভিআই কার্ভটা আর কি। অর্থাৎ আমরা যেমন একটা গ্রাফ অঙ্কন করি না, বিভিন্ন ধরনের তথ্যের গ্রাফ, সেরকমই একটা গ্রাফ আমরা আবার অঙ্কন করবো আর কি। ঠিক আছে, তো সেই গ্রাফটা একটু দেখো কিরকম হবে। যে আমরা ধরে নিলাম যে আমাদের গ্রাফটা এই যে এরকম হবে, যে এদিকে হচ্ছে ভোল্টেজের ফ্লো হবে আর এদিকে হবে কারেন্টের ফ্লো। ঠিক আছে, এদিকে ভোল্টেজ থাকবে, এদিকে কি থাকবে, কারেন্ট থাকবে। তো কারেন্টের মান ধরে নিলাম যে এখানে 5, 10, 20 ইত্যাদি হতে পারে। ঠিক আছে, তো এখন এখানে আমরা যেটা এখানে চিত্রটা অঙ্কন করছি এটা মূলত কারেন্ট এবং ভোল্টেজের পরিমাণ নির্দেশ করতেছে। কার পরিমাণ নির্দেশ করতেছে, সেটা হলো ডায়োডের। এখন ডায়োড কয় প্রকারের, আর ডায়োড হচ্ছে দুই প্রকারের। কয় প্রকারের, দুই প্রকারের। একটা হলো ফরওয়ার্ড আর একটা হলো রিভার্স। মানে ডায়োড দুই ভাবে কাজ করে, একটা ফরওয়ার্ডে কাজ করে আর একটা রিভার্সে কাজ করে। তো ধরে নিলাম যে এটা হচ্ছে আমাদের
ফরওয়ার্ডে কাজ করতেছে। এটা কিসে কাজ করতেছে? ফরওয়ার্ডে কাজ করতেছে। তাহলে এখন এই যে তোমাদের একটু আগে কিন্তু একটা জিনিস দেখানো হয়েছিল, দেখানো হয়নি, সেটা হলো যে বলছিলাম যে এখানে কিন্তু একটা কি আছে, এখানে কিন্তু একটা তোমাদের ডিপ্লেশন লেয়ার আছে। লেয়ারটার কথা মনে আছে? এখানে কিন্তু ডিপ্লেশন লেয়ার আছে। তোমরা কিন্তু অনেকেই প্রশ্ন করো নাই যে ভাইয়া এখানে যে ইলেকট্রনটা উৎপন্ন হয়ে এই দিক দিয়ে যাবে, এখানে যে ডিপ্লেশন লেয়ারটা আছে সেই লেয়ারটাকে তো অতিক্রম করতে হবে বা লেয়ারটাকে ভাঙতে হবে, না ভাঙা পর্যন্ত সে যাইতে পারবে না। তাহলে লেয়ারটাকে ভাঙার জন্য একটা তার কি দরকার? ফোর্স বা শক্তি দরকার। সে কি দরকার? একটা ফোর্স বা শক্তি দরকার, যেটাকে আমরা সাধারণত বাংলায় বলে থাকি ভোল্টেজ। বাংলায় কি বলে থাকি? ভোল্টেজ বলে থাকি। তাহলে এখন আমি যদি ধরে নেই যে আমার এই যে ডায়োডটা আছে না, এই ডায়োডটা ধরে নিলাম আমাদের সিলিকনের তৈরি। ডায়োডটা কিসের তৈরি? সিলিকনের তৈরি, বা ধরে নিলাম যে জার্মেনিয়ামের তৈরি। আমি দুটা উদাহরণে দেব, সিলিকন এবং জার্মেনিয়াম। তাহলে এইটা যদি জার্মেনিয়ামের ডায়োড হয়, তো জার্মেনিয়ামের ক্ষেত্রে যেটা হয়, আমি যখন এখানে আমার ভোল্টেজের পরিমাণগুলো বাড়াবো, প্রথমে দিলাম 0.1 ভোল্ট, কোনো কাজ হলো না, কারেন্ট এদিক দিয়ে যাবে না। আবার যখন 0.2 ভোল্ট দিলাম তখনও কারেন্ট যাবে না। আবার যখন এখানে কি দিলাম 0.3 দিলাম, তখন দেখা যায় কারেন্ট একেবারে শু করে উপরে উঠতেছে। শু করে উপরে কিরকম দেখো, বিষয়টা হচ্ছে দেখো, প্রথমে আমি একটু দিলাম কারেন্ট, দেখো কারেন্টের মান একটু বাড়াচ্ছি, সরি একটু বাড়াচ্ছি, হচ্ছে না। কিন্তু একেবারে যখন 0. আসলো 3 আসলো, তখন কি হলো? একেবারে এই জার্মেনিয়ামের ইলেকট্রনের প্রবাহটা বেড়ে গেল, অর্থাৎ কারেন্টের প্রবাহটা বেড়ে গেল। এখানে অনেকটা কনফিউশনের বিষয় আসছে যে ভাইয়া আপনি কেমনে বুঝলেন যে এখানে 0.3 বা 0.3 ভোল্ট, 0. ভোল্ট 3 ভোল্টেই কারেন্ট প্রবাহ বেশি বেড়ে যাবে? দেখো মজার ব্যাপার হচ্ছে যে এইটা একটা মনে করো ডায়োড, এই ডায়োডে আমি এখানে একটা বসাইছি মনে করো যে ভোল্টমিটার। এটা কি বসাইছি আমি? ভোল্টমিটার। দেখ আমি এখানে কি বসাইছি? ভোল্টমিটার। তো এখন ভোল্টমিটার বসানোর পর আমি এখানে ব্যাটারি দিয়ে মনে করো যে কারেন্ট দিলাম, কারেন্ট ফলো করলাম। তো আমি এই ভোল্টমিটারে কিন্তু এই যে কারেন্টটা ফলো করার পর আমি কিন্তু এখানে দেখতেছি, এই ভোল্টমিটারে কিন্তু দেখতেছি যে এখানে 1 পয়েন্ট মানে 0. প্রথমে কম ভোল্ট দিলাম, 0.1 ভোল্ট দিলাম, কারেন্ট যাচ্ছে না। বা আমি এখানে যদি একটা লাইট দিই, এই যে একটা লাইট, এই লাইটটা 0.1-এও জ্বলতেছে না, আর একটু বাড়াই, জ্বলতেছে না। যখনই আমি 0. 3 করলাম, লাইটটা টুপ করে এরকম জ্বলে উঠলো। তো লাইটটা যখনই জ্বলে উঠলো, তার মানে আমি বুঝে গেলাম কি, যে এই যে জার্মেনিয়াম, যেহেতু এই ডায়োডটা কিছু তৈরি, এই ডায়োডটা কিন্তু জার্মেনিয়ামের ডায়োড। এটা তাহলে জার্মেনিয়ামের ডায়োড যেহেতু এটা, তাহলে এই জার্মেনিয়ামের ক্ষেত্রে আমি বুঝতে পারলাম যে কি, যে 0.3 ভোল্টে শু করে কারেন্টটা এদিক দিয়ে উপরে উঠবে। মানে কি, কারেন্টটা এদিক দিয়ে ফলো করবে। কারেন্টটা যখনই ফলো করতেছে তখনই কিন্তু এটা হাই লেভেলে চলে গেল। এই যে কারেন্টের মান প্রথমে কি ছিল? কম ছিল, 5-এরও নিচে, কিন্তু হুট করে যখন এই ডিপ্লেশন লেয়ার ভেঙে গেল, কারেন্টের মানটা কি এরকম উপর হয়ে গেল। তো যেখানে মূলত এই ডিপ্লেশন লেয়ারটা ভাঙে, সেটাকে সাধারণত আমরা ভিকে দ্বারা প্রকাশ করি আর কি। ঠিক আছে? তো এবার যদি এইটা যদি সিলিকনের হয়, কার হয়? সিলিকনের হয়। তো সিলিকনের ক্ষেত্রে দেখা গেল যে 0.3 ভোল্ট দিয়েও কাজ হচ্ছে না, একটু ভোল্ট বাড়াই, ভাই 0.5 দিলাম, তাও হলো না, 0.6 দিলাম, তাও লাইট জ্বলতেছে না, ভাই এবার তাহলে 0.7 দেন। এইবার দেখা গেল যে এই বাল্বটা সুন্দর করে জ্বলতেছে। এই 0.7-এর কারণেই কিন্তু সাধারণত এই যে আমি যদি সিলিকনটা এখন ব্যাখ্যা করি, মনে করলাম যে এখানে কত 0.7 ভোল্ট, তাহলে এই যে 0.7 ভোল্টটার কারণে কিন্তু সিলিকনটা এই জায়গায় গিয়ে কারেন্টটা বেশি ফ্লো করতেছে। তো এখন কি বুঝতে পারছেন গ্রাফের বিষয়টা? আমি কিন্তু এই গ্রাফটা আগে বুঝতাম না খুব একটা ভালো, যে এইটা হুট করে উপরে উঠছে, এটা আবার হুট করে উপরে কেন উঠতেছে। ঠিক আছে, কিন্তু মেইন কাহিনীটা হচ্ছে এটা, যে ডায়োডের কারেন্টের মানটা কখন বেশি হচ্ছে, অর্থাৎ ডিপ্লেশন লেয়ারটা কখন ভেঙে যাচ্ছে, এইটা হলো মেইন কাহিনী এখানকার। তো সবাই বুঝছো? সবাই বুঝছো এটা? যারা বোঝেন নাই তারা ক্লাসটা লিমিট করলে দেখলেও আবার বুঝতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, সো আমি এবার রিভার্স বায়াসটা একটু দেখাই দিই, দেখেন। সো রিভার্স বায়াসটা একটু আগের মতোই হবে সবকিছু, খালি রিভার্স বায়াস দেখেন। আমরা কিন্তু জানি যে একটা চতুর্ভাগে কয়টা থাকে? 4টা অংশ থাকে না? তো আমরা কিন্তু এই অংশটা দেখাইলাম, কিন্তু এই অংশটা যদি আমরা দেখাই, অর্থাৎ আমরা যদি এই দিকেও একটু টান দিয়ে দিই, তাহলে এটাই কিন্তু আমাদের রিভার্স বায়াসের চিত্র হবে। তো আমি যেহেতু এখানে ফরওয়ার্ড বায়াস অঙ্কন করছি, তাহলে এখানে ভিএফ হবে,
আর এখানেও কি হবে, ভি এফ হবে, আই এফ হবে, ফরওয়ার্ড কারেন্ট, ঠিক আছে। তো রিভার্সের ক্ষেত্রে কি হবে, রিভার্সের ক্ষেত্রে এখানে কি হবে, রিভার্সের ক্ষেত্রে এখানে কি হবে, আই আর, আর এখানে কি হবে, ভি আর, ঠিক আছে, আর দ্বারা প্রকাশ করলাম রিভার্স। তো রিভার্সের ক্ষেত্রেও সেম জিনিস, রিভার্সের ক্ষেত্রেও সেম জিনিস, এই যে রিভার্সের ক্ষেত্রেও সেম জিনিস, কিন্তু এই জিনিসটা ভাইয়া কোনো কিন্তু মানে এরকম নির্দিষ্ট ভোল্ট নেই। কেন নেই সেটা বলতেছি। তাহলে প্রথমটা জার্মেনিয়াম, তারপর এটা সিলিকন। এখানে কিন্তু নির্দিষ্ট ভোল্ট নেই, এটা ভিকে দিবা, এখানে ভাঙছে এটাও ভিকে, এভাবে প্রকাশ করবা। এখানে কি নাই, নির্দিষ্ট কোনো কি নাই, এখানে কিন্তু নির্দিষ্ট কোনো ভোল্ট নাই। কারণ কি, দেখো যখন তুমি রিভার্সে কারেন্টটা দিচ্ছ, দেখো তুমি যখন রিভার্সে কারেন্টটা দিচ্ছ, আমি রিভার্সটা আবার অঙ্কন করতেছি একটু, মনে করো এটা রিভার্স, ছোট করে অঙ্কন করতেছি, এটা পজিটিভ। তো রিভার্সে এদিক দিয়ে ইলেকট্রন এদিকে জোর করে, তুমি দেখো ভাই, তুমি ইলেকট্রন যেতে চাচ্ছে না, মানে কারেন্ট যেতে চাচ্ছে না, তুমি জোর করে দিতে চাচ্ছ, মানে কি হচ্ছে, ওকে জোর করে কারেন্টটা পরিবর্তিত হতে যাচ্ছে। এখন এখানে যে বলটা লাগানো আছে তোমার, এই বলটাও থাকবে না, তুমিও উড়ে যাবা, ঠিক আছে। তুমি এই যে জোর করে দিচ্ছ লাইনটা, এখন এখানে যে ডিপ্লেশন লেয়ারটা আছে, এই ডিপ্লেশন লেয়ারটা এই যে কারেন্টের প্রেসারে, এত পরিমাণে কারেন্ট দিচ্ছ, এই কারেন্টের প্রেসারে ভেঙে গেছে, ভেঙে যাওয়ার পরে এই ডায়োডটাও গেছে নষ্ট হয়ে, তারপরে তোমার এই বাল্বটাও গেল নষ্ট হয়ে, সব ফুটে গেছে। এই হলো তোমার রিভার্সের ফলাফল। তাহলে রিভার্সের এখানে যেটা হয়েছে, দেখো আমরা কারেন্ট বাড়াইতে বাড়াইতে হুট করে এই যে বেড়ে গেছে, কারেন্ট বাড়াইতে বাড়াইতে হুট করে বেড়ে গেছে, মানে কি এটা একেবারেই ভেঙে গেছে, মানে রিভার্সের ক্ষেত্রে একেবারেই ডায়োডটা নষ্ট হয়ে গেছে এই জায়গাগুলোতে। এই হলো মূলত আমাদের ভিআই কার্ভের বৈশিষ্ট্যর মানে চিত্রটা আর কি। সো এইটার এখন যদি আপনারা ব্যাখ্যা পড়তে চান, আপনারা বই দেখলেই ভালোভাবে সব পড়তে পারবেন বা বুঝতে পারবেন। এই হলো মেইন থিম, ঠিক আছে, যে কখন ভাঙতেছে ডিপ্লেশন লেয়ার, ঠিক আছে, বোঝা গেল বিষয়টা। আমরা যদি এখানে বলি যে এখানে ভোল্টেজ কত, এখানকার ভোল্টেজ হচ্ছে অসীম, এখানে কিন্তু কোনো নির্দিষ্ট ভোল্ট নাই, আপনারা বইয়ে পড়বেন দেখবেন বইয়ে ভোল্টেজ লেখা আছে অসীম। এখানে যেমন ভোল্টেজ আছে 0.3 0.7, এখানকার ভোল্টেজ কত ভাই জানি না, কারণ অনেক ভোল্টেজ অসীম, ঠিক আছে। সো সবাই বুঝতে পারছো ভিআই কার্ভ। ওই তো বললাম ব্রেকডাউন, ভেঙে যাবে ডিপ্লেশন লেয়ার, বুঝতে পারছো সবাই? আচ্ছা, তোমাদের পরীক্ষা 4 তারিখে না, তোমাদের আরেকটা ক্লাস নেব, সেটা হলো 3 তারিখের। তোমাদের আরেকটা ক্লাস হবে 3 তারিখ। আজকের ক্লাসটা আর কন্টিনিউ করতে পারবো না, আজকের ক্লাসটা আমি এখান পর্যন্ত রেখে দেবো, এবং তোমরা বলো যে ক্লাসগুলো সব বুঝতে পারছো কিনা, ভিআই কার্ভ সুন্দরভাবে বুঝতে পারছো কিনা, ঠিক আছে। এটা আমি যতটুকু চেষ্টা করি ভাই, আমি সবচেয়ে বেসিক যতটুকু ভেতর থেকে দেওয়া যায়, আমি ভেতর থেকে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি বা ট্রাই করি, ঠিক আছে। সো আমি চেষ্টা করি তোমাদেরকে একদম ভেতর থেকে সবকিছু বোঝানোর, ওকে। সো সবাই বলো যে ক্লাসটা সবাই সুন্দরভাবে বুঝতে পারছো কিনা, এবং আমরা হচ্ছে ক্লাসটা আজকে শেষ করবো, এবং হচ্ছে আমি আপনাদের 3 তারিখে সাজেশন যা দেওয়ার দিয়ে দেবো, ঠিক আছে। ওকে, সো যারা হচ্ছে প্রথম থেকেই ছিলেন তাদেরকে অবশ্যই সেলুট জানাবো, ঠিক আছে, যারা ক্লাসে প্রথম থেকেই ছিল। সো ঠিক আছে, আমি এখন পর্যন্ত কিন্তু খাওয়া দাওয়া করিনি, তোমরা হয়তো এখনো জানো না, তোমরা হয়তো খাওয়া দাওয়া অনেকেই করছো, বাট আমি এখন পর্যন্ত খাওয়া দাওয়াই করিনি, ঠিক আছে। সো এই হলো ভাই আমার জীবনের ত্যাগ। আসলে আসলে দেখো ভাই, জীবনে তোমরা ভাবো যে ভাই নীরব ভাই এত তাড়াতাড়ি বড় হয়ে গেলেন, প্রতিষ্ঠান আপনার বড় হয়ে গেল, আপনি আমাদেরকে হয়তো বা পাত্তা দিচ্ছেন না। ভাই বিলিভ করো, একটা প্রতিষ্ঠানকে মানে পরিচালিত করতে বা একটা প্রতিষ্ঠানকে ধরে রাখতে যে আসলে কতটা পরিশ্রম করতে হয়, সেটা আমি একমাত্র ভালোভাবে জানি। এই প্রতিষ্ঠানে আসলে আমি যদি আজকে না থাকি, আমি বারবার এক কথা বলি, আমি যদি এখান থেকে চলে যাই, আমার প্রতিষ্ঠান দুদিনে শেষ, এবং তোমাদের খোঁজখবর কেউ রাখবে না, আমি ছাড়া তোমাদের খোঁজখবর কেউ রাখবে না। এমন একটা কথা আছে না যে মা ছাড়া কেউ নাই জীবনে, বিষয়টা ওরকম, যে আমি যদি না থাকি তোদের এই প্রতিষ্ঠানও আসলে থাকবে না, বেশি দিন টিকে থাকবে না। সো
যতদিন আসি তোদেরকে দেখবো, আমি চেষ্টা করব তোদেরকে সব কিছু দেওয়ার, নিজের সাধ্য মতো দেওয়ার চেষ্টা করব। তো তোরা আমার জন্য দোয়া করবি যেন আমি সুস্থ থাকি, সুস্থ থেকে তোদের জন্য যেন বেশি বেশি এইসব ফ্রি ক্লাস কিংবা সাজেশন এগুলো যেন দিতে পারি। কারণ ডিপ্লোমা সেক্টরটা অবহেলিত ভাই, অনেক অবহেলিত। আমি চাই না যে ডিপ্লোমা সেক্টরটা আরও অবহেলিত থাক। তোমরা আমাকে একটু হেল্প করো, আমি তোমাদের কাছে শুধু একটু সহযোগিতা চাই, আর কিচ্ছু চাই না। তোমরা যদি আমাকে ভালোবেসে থাকো, সত্যিকারে যদি ভালোবেসে থাকো সবাই, তাহলে আমাকে হেল্প করবা এবং আমাকে সাপোর্ট করবা। তোমরা দেখা যায় যে আজকে হয়তো আমি ভালো কিছু করতেছি, আমাকে ভালো কথা বলতেছো, কিন্তু কালকে হয়তো বা যদি কোনো একটা কারণে আমি ভুল করে থাকি, মানে ভুল করেও ফেলি, তখন হয়তো বা তোমরা আমাকে অনেকে গালিগালাজ করবা যে ভাই আপনি কারিগরি পাঠশালা খুলতে পারেননি, বা আপনার কারিগরি পাঠশালা এটা সেটা হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি কথা বলবো অনেকেই। তো আমি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব যে কখনোই আমাকে ভুল বুঝবে না, আমি সর্বদাই তোমাদের জন্য আসি, সর্বদাই তোমাদের জন্যই কাজ করবো আমি, ঠিক আছে? তো সবাই ভালো থাকো রে, হ্যাঁ সবাই ভালো থাকো। দেখা হবে আবারও যেহেতু একটা ক্লাস নিতে বলছি, আবারও ইনশাল্লাহ দেখা হবে। আমার 3 তারিখে পরীক্ষা, সো আমি কালকে কোনোভাবে সময় দিতে পারবো না, আজকে সময় দেওয়াটা খুব টাফ হয়ে গেল, তাও তোমাদেরকে দিলাম, ঠিক আছে? তোমরা যাতে খুশি হও। তো কালকে পড়বো, এবং 3 তারিখে পরীক্ষার পর, 3 তারিখে আমার পরীক্ষা শেষ হবে হয়তো বা 1টা 2টার দিকে, তো আমরা কালকের বা 3 তারিখের ক্লাসটা আমরা নেবো হয়তো বা 3টার দিকে, 3টে 4টের দিকে, মানে বিকালের দিকে ক্লাস নেবো, যাতে করে তোমরা রাতে পড়তে পারো। সো আমাকে ওইসব বিষয় বলতে হবে না, ঠিক আছে? সো সবাই ভালো থাকো, হ্যাঁ সবাই ভালো থাকো, এবং আমার জন্য দোয়া করিও, এবং কারিগরি পাঠশালার জন্য অবশ্যই অবশ্যই দোয়া করি, এবং 3rd সেমিস্টারে অবশ্যই অবশ্যই আমাদের যে পেইড কোর্স সেখানে জয়েন করো, তাহলে তোমাদের এই বিষয়গুলো আসলে এতটা ডিপলি না বুঝিয়ে তোমাদের শর্টকাটে সাজেশন এবং ক্লাস নিতে পারবো, ঠিক আছে? তো আল্লাহ হাফেজ।